আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? পল্লব পিকে আদাব। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে কি? সবাই কি সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানান তো। একজন কমেন্ট করে জানান যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমরা ক্লাস শুরু করে দিব। আর কত নাম্বার অঙ্কতে আমরা শেষ করছিলাম লাস্ট ক্লাসে? হ্যাঁ, কত নাম্বার অঙ্ক করছিলাম লাস্টে? আমার মনে হচ্ছে যতদূর 170 নাম্বার অঙ্ক পর্যন্ত ক্লিয়ার করছিলাম। আচ্ছা, কাইন্ডলি আপনারা একটু ক্লিয়ার কিনা এবং কত নাম্বার অঙ্ক শেষ করছিলাম লাস্টে আমাকে একটু জানান। ওকে, আমার মনে হচ্ছে আমরা 170 নাম্বার অঙ্কটা সলভ করে ক্লাস শেষ করছিলাম, তাই না? নাকি 170 করে দিতে হবে? আচ্ছা, ক্লিয়ার। কত নাম্বার অঙ্ক শেষ করছিলাম কথা বলছে না কেউ? এত ভুলে গেলে হবে বলেন? আমি বললাম আমিও তো ভুলে গেছি। আমার তো মনে হচ্ছে 170 করা দিয়েছিলাম, তাই আমি কনফিউশন ক্লিয়ার হওয়ার জন্য বললাম এই যে 170 নাম্বার করে দিছিলাম। আমার মনে হচ্ছে 170 করে দিছিলাম। এই যে একজন একটা কম বলছে 169। আচ্ছা, 170 করে দেওয়া হয়েছিল না? হ্যাঁ, নাকি 169 করে দিছিলাম? কোনটা? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ 3 মিটার অধিক হলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কম হয়। আবার দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ 2 মিটার বেশি হলে ক্ষেত্রফল 67 বর্গমিটার বেশি হয়। আচ্ছা, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। আচ্ছা, 169, তার মানে 170 থেকে ক্লিয়ার শুরু করবো। তাহলে 170 নাম্বার ক্লাস অঙ্কটা দেখেন, এখান থেকে শুরু হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ 3 মিটার অধিক হলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কম হয়। তার মানে একটা আয়তক্ষেত্র আছে, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 5 মিটার কম হয়, মানে যে দৈর্ঘ্য আছে তার থেকে যদি 5 মিটার কম হয় এবং প্রস্থ যদি 3 মিটার অধিক, মানে 3 মিটার যদি বেশি হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? 170 থেকে শুরু আজকে। না, আমি কনফিউশনে বাঁচি না। তার মানে 169 আমরা সলভ করছিলাম, তাই তো? হুম, একশো উনসত্তর কি করা হয়েছে? সরি, 170 কি করা হয়েছে? গতকাল কি করা হয়েছে নাকি 170 থেকে শুরু করব? কোনটা? না, এনাদের কাছে শুনে লাভ নাই। এই যে 169 নাম্বার করে দিছি। কি যে অবস্থা, ক্লাস করেন নাকি করেন না, নাকি করার সময় যে কি হয়। আচ্ছা, তাহলে 170 করে দিচ্ছি, সমস্যা নাই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ 3 মিটার অধিক হলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কম হয়। আবার ওই একই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 3 মিটার এবং প্রস্থ যদি 2 মিটার বেশি হয়, দৈর্ঘ্য 3 মিটার বেশি এবং প্রস্থ যদি 2 মিটার বেশি হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল 67 বর্গমিটার বেশি হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করুন। আচ্ছা, প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু বলছে যে আবার দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ 2 মিটার বেশি হলে, এই যে বেশি কথাটা কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রেও আবার প্রস্থর ক্ষেত্রেও, মানে দৈর্ঘ্য 3 মিটার বেশি এবং প্রস্থ 3 মিটার বেশি হলে, এই বেশি কথাটা দুইবার বলে নাই, কিন্তু বুঝে নিতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, তাহলে এটা হচ্ছে এমসিকিউ এর জন্য অপশন টেস্ট করবেন, বুঝছেন? ও পি টি, অপশন টেস্ট। এখন অপশন টেস্ট কিভাবে করবেন? আপনি অঙ্কে নির্ণয় করতে বলছে কি? অঙ্কে নির্ণয় করতে বলছে দৈর্ঘ্য এবং প্রস্থ। যখন দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা নির্ণয় করতে বলবে, অপশন টেস্ট করা সহজ বা মজার, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি ধরে নিচ্ছি 1 নম্বর অপশন উত্তর, আমরা জানি না। তাহলে 1 নম্বর অপশন যদি উত্তর হয়, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ হচ্ছে 11। তাহলে ক্ষেত্রফল কেমনে বের করবেন? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 15
ইন্টু হচ্ছে 11। এখন 11 দিন আমতা গুণ করেন, 5 11 55, 5 হাতে কত 5, 11 কে 11 5 16, তার মানে 165। ওকে, 165। তাহলে এই যে 165 এটা হচ্ছে ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য প্রস্থ 11 আর 15 আর 11 হয়। এখন কি বলছে, বলছে দৈর্ঘ্য যদি 5 মিটার কম, তার মানে এই যে দৈর্ঘ্য যে 15 ছিল এখান থেকে যদি 5 মিটার কম হয়, তাহলে দৈর্ঘ্য 15 থেকে 5 মিটার কমায় দিলে দৈর্ঘ্য হবে 10। আর প্রস্থ যদি 3 মিটার অধিক হয়, তার মানে প্রস্থ ছিল 11, এখান থেকে যদি 3 মিটার অধিক হয়, 11 3 কত 14। এক্ষেত্রে ক্ষেত্রফল কত আসতেছে, 14 10 140। কোশ্চেনে বলা আছে দৈর্ঘ্য 5 মিটার কম, ক্ষেত্রফল যদি 3 মিটার বেশি হয়, তাহলে ক্ষেত্রফল প্রস্থ 3 মিটার যদি বেশি হয়, ক্ষেত্রফল 9 বর্গ মিটার কম হয়। তার মানে আগে যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফল থেকে 9 বর্গ মিটার কম হবে। তাহলে আগে ক্ষেত্রফল ছিল 165, এখন 140। তো 140 165 থেকে তো 15 কম, কিন্তু প্রশ্ন অনুসারে 9 বর্গ মিটার কম হওয়ার কথা, কিন্তু এখানে দেখতেছি এটার চেয়ে এটা, এই ক্ষেত্রফলের চেয়ে এই ক্ষেত্রফল 15 কম, 9 কম না, তার মানে এটা উত্তর না। বুঝতে পারছেন, বাদ এটা। এবার 2 নাম্বার অপশনে যাচ্ছি, দৈর্ঘ্য 17 প্রস্থ 9, তাহলে ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, গুণ করেন 7 9 63, 3 হাতে 6, 9 কে 9 6 15, 153। তার মানে ক্ষেত্রফল 153। এবার কি বলছে, দৈর্ঘ্য 5 মিটার কম, তার মানে এখান থেকে 5 মিটার কমায় দিলে দৈর্ঘ্য 12। প্রস্থ 3 মিটার অধিক, তার মানে 9 এর সাথে 3 যোগ করে দিলে 12, 12 12 তে 144। তাহলে আগে ছিল ক্ষেত্রফল 153, দৈর্ঘ্য প্রস্থ পরিবর্তন হওয়ার পরে ক্ষেত্রফল হচ্ছে 144। 153 থেকে 144 কত কম, 153 থেকে 144 কত কম বলেন তো, 9 কম। তার মানে কিন্তু প্রথম শর্ত মিলে গেছে, অর্থাৎ এই অপশন দিয়ে প্রথম শর্ত মিলছে। তাই আমরা এই অপশন থেকে দ্বিতীয় শর্ত টেস্ট করব। দ্বিতীয় শর্তে কি বলছে, দৈর্ঘ্য 3 মিটার বেশি এবং প্রস্থ 2 মিটার বেশি। এখানে বেশি কথাটা কিন্তু দুইবার উল্লেখ নাই যে দৈর্ঘ্য 3 মিটার বেশি এবং প্রস্থ 2 মিটার বেশি, এই কথাটা একবারই উল্লেখ আছে যে দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ 3 মিটার বেশি হলে, মানে দৈর্ঘ্য 3 মিটার বেশি হবে, প্রস্থ 3 মিটার বেশি হবে। তাহলে দৈর্ঘ্য আগে ছিল 17, 17 সাথে 3 যোগ করলে 20, প্রস্থ আগে ছিল 9, 9 সাথে 2 যোগ করলে 11। এইবার ক্ষেত্রফল কত হচ্ছে, 11 দুগুণী 22 আর একটা 0 220। অঙ্কে বলছে যে এই যে দৈর্ঘ্য প্রস্থ বাড়ার ফলে ক্ষেত্রফল নাকি 67 বর্গমিটার বেশি হবে। আমরা দেখি যে এই আগের ক্ষেত্রফলের সাথে এই ক্ষেত্রফলের পার্থক্য 67 কিনা। তার মানে এই 153 আর 220 এর পার্থক্য মানে বিয়োগফল 720 হবে। 153 বিয়োগ করেন, এই যে এখানে থাকতেছে 7 হাতে 1 এখানে 6, এই যে 67, এদের পার্থক্য 67। দ্যাট মিন্স আমার অঙ্কের দুইটা শর্তকেই স্যাটিসফাই করছে এই অপশন, তাই আমাদের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। আপনারা কি বুঝতে পারছেন, আপনারা কি বুঝতে পারছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। ঠিক আছে, বুঝতে পারছি ভাই, সরি। হ্যাঁ, অপশন টেস্টের ব্যাপারটা বুঝছেন, অপশন টেস্টের ব্যাপারটা। আচ্ছা, এখন মূল নিয়ম খুবই সিম্পল। অপশন টেস্ট দৈর্ঘ্য প্রস্থ যখন দুইটাই বের করতে বলে সেক্ষেত্রে অপশন টেস্টটা খুব সহজ। আচ্ছা, এখন আমরা মূল নিয়ম করব। তাহলে কি বলছে, আয়তক্ষেত্রটির কি নির্ণয় করতে বলছে, নির্ণয় করতে বলছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ। যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই বের করতে বলছে, আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নিব। আমরা ধরে নিব যে দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি। তাহলে লিখে নেবেন যে ধরি দৈর্ঘ্য এ, ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এ, প্রস্থ বি। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য এ আর প্রস্থ কি বি, এই যেটা ধরে নিলাম। তাহলে অতএব এরিয়া, হ্যাঁ তাহলে এরিয়া কি হবে, অতএব এরিয়া কি হবে, এরিয়া কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এ ইন্টু বি মানে এ বি, ক্ষেত্রফল হবে এ বি। আর কোশ্চেনে শর্ত দেওয়া আছে। এখন কি বলছে, প্রথম শর্ত দেখেন, প্রথম শর্তে আপনি লিখবেন। হ্যাঁ, প্রথম শর্তে কি বলছে, দৈর্ঘ্য 5 মিটার কম, মানে এই যে দৈর্ঘ্য আগে এ ছিল এখান থেকে 5 মিটার কম হবে, অর্থাৎ আগে দৈর্ঘ্য ছিল এ, এখন দৈর্ঘ্য হবে কি এ -5, বুঝছেন। আর প্রস্থ 3 মিটার অধিক হলে, অর্থাৎ আগে প্রস্থ ছিল বি, এখন প্রস্থ হবে বি +3। তাহলে আপনি লিখবেন যে দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ 3 মিটার অধিক হলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে -5 এবং পরিবর্তিত প্রস্থ হবে b+3। অতএব পরিবর্তিত ক্ষেত্রফল হবে। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কিভাবে পাবেন, ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল পাবেন পরিবর্তিত দৈর্ঘ্য ইন্টু পরিবর্তিত প্রস্থ। ক্লিয়ার বিষয়টা? তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল a-5 ইন্টু কি b+3। এই পরিবর্তিত ক্ষেত্রফল কি হয়েছে, 9 বর্গমিটার কম। তার মানে এই পরিবর্তিত ক্ষেত্রফলটা পূর্বের ক্ষেত্রফলের চেয়ে 9 বর্গমিটার কম। তার মানে পূর্বে ক্ষেত্রফল ছিল এ বি, তাহলে বর্তমান ক্ষেত্রফল এই এ বির চেয়ে 9 কম হবে, অর্থাৎ বর্তমান ক্ষেত্রফল হবে এ বি -9। তাহলে এটা কি বর্তমান ক্ষেত্রফল না, মানে পরিবর্তিত ক্ষেত্রফল না? ইয়েস, এটা তো পরিবর্তিত ক্ষেত্রফল মানে বর্তমান ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ পরিবর্তন হওয়ার পরে।
আর এই বর্তমান ক্ষেত্রফলটা কি, এটা সমান হবে না? আগে ক্ষেত্রফল ছিল এবি, এখন বর্তমান ক্ষেত্রফল পূর্বের চেয়ে 9 কম হবে, তাহলে আগে যে ক্ষেত্রফল ছিল সেখান থেকে 9 বাদ দিলেই তো বর্তমান ক্ষেত্রফল, তাহলে এটাও বর্তমান ক্ষেত্রফল, এটাও বর্তমান ক্ষেত্রফল। তাই প্রশ্ন মতে এটা ইজ ইকুয়াল টু এ বি মাইনাস 9। এবার গুণ করতে হবে, এই এ দিয়ে বি কে গুণ করলে এ বি, এ দিয়ে 3 কে গুণ করলে প্লাস 3a, এই মাইনাস 5 দিয়ে বি কে গুণ করলে মাইনাস 5b, এই মাইনাস আর প্লাসে মাইনাস 3 5 15 ইজ ইকুয়াল টু এ বি মাইনাস 9। উভয় পাশ থেকে এ বি কাটা, তাহলে এই পাশে থাকলো কি থ্রাইস এ মাইনাস 5b, এই পাশে আছে মাইনাস 9, এই মাইনাস 15 এই পাশে আসে প্লাস 15। ওকে, তাহলে 3a মাইনাস 5b, এই 15 থেকে 9 বিয়োগ হলে 6, এটা 1 নাম্বার ইকুয়েশন। ক্লিয়ার বিষয়টা? মানে এই যে এরকম দুইটা ইকুয়েশন পাওয়া যাবে, সেই ইকুয়েশন দুটো সলভ করে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, খুবই সিম্পল। হ্যাঁ, তাহলে প্রথম শর্ত অনুসারে কিন্তু কাজ করে ফেলছি। এবার দ্বিতীয় শর্তে কি বলছে, আবার দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ 2 মিটার বেশি হলে ক্ষেত্রফল 67 বর্গ মিটার বেশি হয়। এবার লিখবেন দ্বিতীয় শর্ত অনুসারে কি, দৈর্ঘ্য 3 মিটার বেশি, দৈর্ঘ্য 3 মিটার বেশি এবং প্রস্থ 2 মিটার বেশি হলে পরিবর্তিত দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 3 মিটার বেশি কার চেয়ে, এই যে প্রথম দৈর্ঘ্য ছিল এ, তার চেয়ে 3 মিটার বেশি। তা দৈর্ঘ্য 3 মিটার বেশি হলে বর্তমান দৈর্ঘ্য হবে a প্লাস 3, কেন? আগে এ ছিল। প্রস্থ 2 মিটার বেশি হলে বর্তমান প্রস্থ হবে, যে আগে প্রস্থ ছিল b, তার সাথে 2 যোগ হবে, তাহলে বর্তমান প্রস্থ হবে b প্লাস 2। এটা হচ্ছে বর্তমান দৈর্ঘ্য, এটা হচ্ছে বর্তমান প্রস্থ, তাহলে মানে পরিবর্তিত দৈর্ঘ্য দ্বিতীয় শর্ত অনুসারে, দ্বিতীয় শর্ত অনুসারে। তাহলে এই পরিবর্তিত দৈর্ঘ্য আর পরিবর্তিত প্রস্থ গুণ করলে এটা কি পরিবর্তিত ক্ষেত্রফল না? আর এই যে দ্বিতীয় কন্ডিশন, এই দ্বিতীয় কন্ডিশনে কি ঘটবে, দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ 2 মিটার বেশি হলে ক্ষেত্রফল 67 বর্গ মিটার বেশি হয়। তার মানে এই দ্বিতীয় কন্ডিশনে এসে ক্ষেত্রফল 67 বর্গ মিটার বেশি হয়ে যাবে। তার মানে সেই কার চেয়ে 67 বর্গ মিটার বেশি হবে, ওই যে প্রথমে যে ক্ষেত্রফল ছিল এবি, তাহলে প্রথমে ক্ষেত্রফল ছিল এবি, বর্তমান ক্ষেত্রফল হবে মানে এই দ্বিতীয় কন্ডিশন অনুসারে এই এবি প্লাস 67, বুঝছেন? এবি প্লাস 67, তার মানে বর্তমান ক্ষেত্রফল হবে এবি প্লাস 67, অর্থাৎ এই যে এটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য, এটা পরিবর্তিত প্রস্থ, পরিবর্তিত দৈর্ঘ্য ইনটু পরিবর্তিত প্রস্থ, মানে এটা পরিবর্তিত ক্ষেত্রফল। আর এই পরিবর্তিত ক্ষেত্রফল হবে কেমন, এবি প্লাস 67। তাই এটা ইজ ইকুয়াল টু আমি লিখবো এবি প্লাস 67, এখানে লিখবেন দ্বিতীয় শর্ত মতে। এটা হচ্ছে প্রথম শর্ত মতে, এই যে যেটা এটা হচ্ছে দ্বিতীয় শর্ত মতে। আমার কথা কি বুঝতেছেন? ওকে, এবার গুণ করতে হবে। দেখেন এ দিয়ে বি কে গুণ করলে এবি, এ দিয়ে 2 কে গুণ করলে প্লাস 2a, বি দিয়ে 3 কে গুণ করলে প্লাস 3b, 3 দিয়ে 2 কে গুণ করলে প্লাস 6 ইজ ইকুয়াল টু কি এবি প্লাস 67। এবি কাটা, তাহলে এই পাশে থাকলো কত 2a প্লাস 3b, এই প্লাস 6 ওই পাশে যায় মাইনাস 6 হবে, তাহলে এই পাশে আছে 67 থেকে 6 বিয়োগ হলে 61, এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এই যে 1 নাম্বার আর 2, এই যে 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন সলভ করব অপনয়ন পদ্ধতিতে। তাহলে এখানে দেখেন, এখানে বি এর সহগ হচ্ছে, এখানে বি এর সহগ 5 আর এখানে বি এর সহগ 3, তাহলে বি এখানে মাইনাস আছে, দেখেন এখানে মাইনাস আছে, তার মানে এই সমীকরণ আর এই সমীকরণ যদি যোগ করি এই প্লাস আর এই মাইনাসে কেটে যাবে, কিন্তু এখানে আছে 5, এখানে আছে 3, এই দুই জায়গায় সহগ সমান বানাতে হবে। তাহলে এই 3 দিয়ে আমরা এই সমীকরণকে গুণ করব আর এই 5 দিয়ে আমরা এই সমীকরণকে গুণ করব, তাহলে কি লিখবো, 1 নং সমীকরণকে এই 3 দিয়ে গুণ আর এই 2 নং সমীকরণকে এই 5 দিয়ে গুণ করে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি 1 গুণ 3 যোগ 2 গুণ 5 করে পাই। ঠিক আছে, তাহলে দেখেন 1 গুণ 3, তাহলে একে কি আছে, একে আছে হচ্ছে 3a মাইনাস 5b ইজ ইকুয়াল টু 6, তাইলে তাকে 3 দিয়ে গুণ করলে 3 3 9a মাইনাস 3 5 15b ইজ ইকুয়াল টু 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 6 18, দেখেন তো ঠিক আছে কিনা, 3 দিয়ে গুণ করে 9a 15b 3 6 18। আচ্ছা, 2 নাম্বার ইকুয়েশন আছে 2a প্লাস 3b ইকুয়াল টু 61, এটাকে 5 দিয়ে গুণ, তাহলে 5 দুগুণে 10, 3 5 15, তাহলে এই যে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10a প্লাস 3 5 15b ইজ ইকুয়াল টু 61 ছিল ওই পাশে, 61 কে 5 দিয়ে গুণ করেন, 5 কে 5 5 6 30 305, 61 ছিল না এই পাশে, তাকে 5 দিয়ে গুণ করলে 305, এই 15b কাটা, তাহলে এই 9 আর 10 যোগ করলে হচ্ছে 19a ইজ ইকুয়াল টু, এইগুলা যোগ করলে কত হচ্ছে 323। আচ্ছা, তাহলে a ইজ ইকুয়াল টু 323 ডিভাইডেড বাই 19। এখন 19 এর নামতা, এই যে নামতা না জানলে বিপদ, তাহলে 32 এর মধ্যে 19 কয়বার যায়, একবার যায়, তাহলে 32 এর মধ্যে 19 যায় একবার, তাহলে 32 থেকে 19 বাদ দিলে থাকতেছে কত 12, 12 পরে হচ্ছে
13 হ্যাঁ 32 থেকে 19, 32 আর 10 সরি 19 আর 10 29 আর হচ্ছে 3 32, তার মানে 13 থাকতেছে। 13 না, হ্যাঁ 13 পরে 3 33, 133। 133 এর মধ্যে 19 কয়বার যাবে? 7 বার যাবে মনে হচ্ছে। 7 বার যাবে কেন? এই 7 9 63, 3 7 7 আর হচ্ছে 6 13, 133 7 বার। এই যে 19 এর নামটা না জানলে বিপদ কিন্তু, হ্যাঁ 19 পর্যন্ত নামটা অন্তত মনে রাখতে হয়। আচ্ছা তাহলে এখানে থাকলো হচ্ছে 19 অক্ষে 19, থাকলো হচ্ছে 13, 13 পরে 3 133, 133 কে যাবে 7 বার। এটা আমি কি করে বুঝছি জানেন? 133 কে 7 বার, এটা কিন্তু মুখস্থ নাই, মানে ভুলে গেছি। 19 এর নামটা সাধারণত লাগে না, তো আমি দেখছি এই 3 বানানোর চেষ্টা করতেছি যে এই 9 কে কত দিয়ে গুণ করলে 3 হয়, তো দেখতেছি 3 9 27, সরি 7 9 63, 3। তখন আমি বুঝছি হয় 7 দিয়ে হতে পারে, তখন 7 দিয়ে গুণ করে দেখতেছি যে আসলে 133 হয় কিনা। 7 9 63, 3 7 থেকে 7 আর 6 13, 133। তাহলে কত হলো? a ইজ ইকুয়াল টু 17। এই যে এর মান 17 আসছে। আচ্ছা এখন এই এর মানটা আমরা 1 নাম্বার বা 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেব। হ্যাঁ এর মান 1 এ বসিয়ে যান, এর মান 2 এ বসান। 2 নাম্বার ইকুয়েশনটা ছোট, তো এর মান 2 এ বসিয়ে, তাহলে 2 এ কি আছে? 2 এ আছে কি? ও 2 এ কেন? 1 এ বসাবো, 1 ছোট 3a - 5b = 6, 1 এ বসাই। 3a - 5b, তাহলে 3a - 5 ইন্টু b কত? সরি এর মান বের হইছে 3 ইন্টু এর মান কত? 17 মাইনাস 5b = 6। তাহলে 3 17 কত? 51। 51 মাইনাস 5b = 6। এখন এই 51 ওই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে থাকবে মাইনাস 5b, ওই পাশে 6, এই প্লাস 51 ওই পাশে যাবে মাইনাস 51। হ্যাঁ তাহলে মাইনাস 5b, 51 থেকে 6 বিয়োগ হলে কত থাকে? 51 থেকে 6 বিয়োগ হলে থাকে 45। হ্যাঁ 45 থাকে না? তাহলে যে বড়টার সামনে মাইনাস, তাই মাইনাস 45। উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল, তাহলে এই পাশে থাকবে 5b = 45। হ্যাঁ তাহলে b = 45, এই 5 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 5 9 45। তাহলে b এর মান 9, তাহলে প্রস্থ 9 দৈর্ঘ্য 17। ক্লিয়ার বিষয়টা? প্রস্থ 9 দৈর্ঘ্য 17। ওকে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটি আয়তাকার মেঝের ক্ষেত্রফল 273 বর্গমিটার। আচ্ছা 273 বর্গমিটার, দৈর্ঘ্য 5 মিটার বেশি হলে মেঝের ক্ষেত্রফল 338 মিটার হতো। দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। কি নির্ণয় করতে বলছে? দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই। যখন দৈর্ঘ্য প্রস্থ দুইটা নির্ণয় করতে বলবে তখন অপশন টেস্ট করা খুবই সহজ। অপশন টেস্ট করা খুবই সহজ, তার মানে আমরা অপশন টেস্ট করবো, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ চাইছে। তাহলে অপশনে কি দেওয়া থাকবে? দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, যা নির্ণয় করতে বলবে অপশনে তাই দেওয়া থাকবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে, সুতরাং দৈর্ঘ্য প্রস্থ অপশনে দেওয়া থাকবে। এখন আমাদের কি বলছে? একটি আয়তাকার মেঝের ক্ষেত্রফল 273। তাহলে আমাকে দেখতে হবে এই যে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দেখতে হবে 273 আসে কিনা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 21, প্রস্থ হচ্ছে 13, আর 13 নামটা 13 কে 13 3 হাতে কত 1, 13 দুনি 26 আর 1 27, 273 মিলে গেছে। মিলে গেছে, যেহেতু মিলে গেছে তাহলে প্রথম শর্ত কিন্তু আমার স্যাটিসফাইড হয়ে গেছে। তাই আমরা দ্বিতীয় শর্ত চেক করব। দ্বিতীয় শর্তে কি বলছে? দৈর্ঘ্য 5 মিটার বেশি, তার মানে দৈর্ঘ্য যে 21 ছিল এর সাথে 5 যোগ হবে, তার মানে বর্তমান দৈর্ঘ্য হবে 26। কিন্তু প্রস্থের কথা কিছু বলা নাই। যখন প্রস্থের কথা কিছু বলা নাই তখন বুঝে নিতে হবে প্রস্থ আগে যা ছিল এখনো তাই আছে, শুধু দৈর্ঘ্যটা চেঞ্জ হয়েছে। তাহলে প্রস্থ আগে ছিল এখনো 13, আগে 13 ছিল এখনো 13, তাহলে দৈর্ঘ্য হয়ে গেছে 21 থেকে 5 বৃদ্ধি পেয়ে 26, আর প্রস্থ 13 ছিল 13ই আছে। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করবো, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করব। তাহলে 6 13 তে 78 এর 8 হাতে কত 3, সরি 7 7 7। এখন 13 থেকে 26 আর 7, 26 আর 7 কত? 26 আর 7 33, 338 আসছে ক্ষেত্রফল পরিবর্তিত। এবং কোশ্চেনে সেটাই বলা আছে যে দৈর্ঘ্য 5 মিটার অধিক হলে মেঝের ক্ষেত্রফল 338 হতো। তার মানে প্রথম অপশন দিয়ে আমার কিন্তু প্রথম শর্ত মানছে, দ্বিতীয় শর্ত মানছে, তাহলে আমাদের আর পরবর্তী অপশনগুলো চেক করা লাগবে না, আমাদের প্রথম অপশনের উত্তর। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? ওকে আচ্ছা, এবার মূল নিয়ম দেখেন। মূল নিয়ম কি বলছে? যেহেতু এখানে আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ দুইটাই ধরে নিব। হ্যাঁ তাহলে ধরে নিব যে দৈর্ঘ্য এ প্রস্থ বি, লিখবেন যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ প্রস্থ বি, তাহলে দৈর্ঘ্য এ প্রস্থ বি, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে অতএব এরিয়া, এরিয়া ইকুয়াল টু কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এবি। ওকে ফাইন। এবার কোশ্চেনে বলা আছে কিন্তু যে একটি আয়তাকার দৈর্ঘ্যে মেঝের ক্ষেত্রফল 273,
তার মানে এই যে এ বির মান, এটা কিন্তু ক্ষেত্রফল কখনকার ক্ষেত্রফল, মানে ওই যে দৈর্ঘ্য 5 মিটার বাড়াইছে, এটা বাড়ানোর আগেই পূর্বের ক্ষেত্রফল। হ্যাঁ, তার মানে এই যে দৈর্ঘ্য এ প্রস্থ বি, ক্ষেত্রফল এ বি, তাহলে প্রশ্ন মতে এই এ বি ইজ ইকুয়াল টু 273, এটা দেওয়া আছে। ওকে, এবার কি বলছে, দৈর্ঘ্য 5 মিটার বেশি হলে, এবার আপনি লিখবেন যে দৈর্ঘ্য যদি 5 মিটার বেশি হয় সেক্ষেত্রে পরিবর্তিত দৈর্ঘ্য হবে a+5, কারণ আগে দৈর্ঘ্য এ ছিল, এখন হবে a+5। তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে a+5, কিন্তু প্রস্থ তো পরিবর্তন করে নাই, তার মানে প্রস্থ আগেও বি ছিল, এখনো বি থাকবে। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কি হবে, বি, সরি, পরিবর্তিত ক্ষেত্রফল হবে পরিবর্তিত দৈর্ঘ্য ইন্টু পরিবর্তিত প্রস্থ। এখন পরিবর্তিত প্রস্থ আর আগের প্রস্থ সেম, তো এটা পরিবর্তিত দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে বি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলের মানটা হবে 338, তাই ইজ ইকুয়াল টু 338। এটা লিখবেন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন মতে, দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্ত মতে কেন? হ্যাঁ, দ্বিতীয় শর্ত মতে কেন? কারণ প্রথমে একটা কন্ডিশন দেওয়া আছে, পরে একটা কন্ডিশন দেওয়া আছে, তাই আমরা প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন, বুঝছেন? এবার গুণ করেন, এই বি দিয়ে এ কে গুণ করলে এটা হবে এ বি, এই বি দিয়ে 5 কে গুণ করলে হবে 5b ইজ ইকুয়াল টু 338। এই এ বির মানটা কিন্তু আমাদের কোশ্চেনে উল্লেখ করা আছে 273, তাই এ বির পরিবর্তে আমরা লিখব 273 প্লাস 5b ইজ ইকুয়াল টু 338। তাহলে 5b ইজ ইকুয়াল টু 338, এই 273 এই পাশে যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে আমরা 5b ইকুয়াল টু কত পাচ্ছি? 5b ইজ ইকুয়াল টু, দেখেন 8 থেকে 3 বিয়োগ হলে থাকছে 5, ওকে, 7 থেকে 13 মানে 6, হাতের 1, 2 আর 1 3, 3 3 বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে b ইজ ইকুয়াল টু 65, এই পাশে 5 গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, 65 কে 5 দিয়ে ভাগ করলে 13, তার মানে b এর মান হচ্ছে 13। তাহলে b মানে কি বের হইছে? b মানে প্রস্থ বের হইছে, b মানে প্রস্থ বের হইছে। এই b এর মানটা এখন এখানে বসাই দেন অথবা এখানে বসাই দেন, আপনার উত্তর চলে আসবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে কেন বসাবো? এখানে তো একটু ঝামেলাপূর্ণ মনে হচ্ছে, তাই না? তাহলে b এর মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে ab ইকুয়াল টু আমাদের কি ছিল? ab ইকুয়াল টু ছিল 273, তার মধ্যে b এর মান আমরা পেয়ে গেছি, তাহলে a ইনটু b এর মান পাইছি কত? 13, তাহলে a ইনটু b এর মান 13 ইজ ইকুয়াল টু 273। তাহলে a বের করব, a রেখে দেন 273, এই 13 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে। দেখেন 27 এর মধ্যে 13 কয়বার যায়? 2 বার, 13 দুগুণী 26, তাহলে 26 থেকে 27 তার মানে থাকলে 1, 1 এর পরে 3 মানে 13, তাহলে 13 কে 13 দিয়ে ভাগ করলে 1, তার মানে 21, অর্থাৎ a এর মান হচ্ছে 21। তাহলে a হচ্ছে 21, b হচ্ছে 13, এই যে a হচ্ছে 21, b হচ্ছে 13, দৈর্ঘ্য 21, প্রস্থ 13। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল, খুবই সিম্পল। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা এই টাইপের কোশ্চেন করার আগে আপনাদের কি মনে আছে কিছু কোশ্চেন বাকি ছিল? আপনাদের কি মনে আছে? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আমরা কিছু প্রশ্ন বাকি রেখে আসছিলাম, এই চতুর্ভুজের বর্গ, আয়ত, এই পরিমিতি রিলেটেড যে কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, সেগুলোর মধ্যে প্রথমে আমার কাছে যতটুকু মনে আছে যে আমি বাকি রেখে আসছিলাম হচ্ছে আপনাদের 108 নাম্বার প্রশ্ন, 108 নাম্বার প্রশ্ন, যেগুলো বাকি রেখে আসছিলাম সেগুলো সলভ করে দিব এখন, ঠিক আছে? 108 নাম্বার প্রশ্ন বাকি ছিল, 108। এই যে 108 নাম্বার, আপনাদের যদি মানে আমার যতগুলো মনে আছে আমি করে দিচ্ছি, আপনাদের যদি মনে হয় যে না এগুলো থেকে গেছিল আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, আমি করে দিব। ওকে, আচ্ছা, একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। দেখেন, তার মানে এখানে কিন্তু দুইটা জিনিসের মানে কথা বলছে, একটা হচ্ছে বর্গক্ষেত্র, একটা হচ্ছে আয়তক্ষেত্র। বলছে একটা বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান, তার মানে এখানে একটা বর্গক্ষেত্র আছে, একটা আয়তক্ষেত্র আছে, এদের দুইজনের ক্ষেত্রফল সমান, এরিয়া সমান হতেই পারে। বর্গের পরিসীমা 24 সেন্টিমিটার। এবার বর্গের পরিসীমা দেওয়া আছে, প্রস্থের মান দেওয়া আছে, যে প্রস্থের মান 4, তাহলে b ইকুয়াল টু 4, এটা 4 দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্যের মানটা দেওয়া নাই। এই দৈর্ঘ্যের মানটা কোনো না কোনো ভাবে আমাকে বের করে নিয়ে আসতে হবে, যেভাবেই হোক, সামহাউ এই দৈর্ঘ্যের মানটা আমাকে বের করতে হবে আয়তক্ষেত্রের, নাহলে পরিসীমা বের করতে পারবো না। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি বের করতে চান, এদিকে তাকান। এখন আপনি যদি কোনোভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানতে পারেন, এদিকে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই প্রস্থের মান দেওয়া আছে, আপনি যদি কোনোভাবে এই ক্ষেত্রফলের মানটা জানতে পারেন, সেই ক্ষেত্রফলের মান ইউজ করে আপনি কিন্তু এই দৈর্ঘ্যের মান বের করতে পারবেন। সেই দৈর্ঘ্যের মানটা এখানে বসালেই পরিসীমা চলে আসবে, বুঝতে হবে, কিন্তু মাথায় প্রোগ্রাম খাটাতে হবে। তার মানে আমার এখন টার্গেট কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি কোনোভাবে বের করতে পারি তাহলেই হয়ে যাবে। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আবার দেখেন, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আবার কার সমান? এই বর্গের ক্ষেত্রফলের সমান। তার মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাই হবে। তার মানে আমি কোনোভাবে যদি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাই কিন্তু এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।
তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তার মানে বর্গক্ষেত্রের এই বাহুর মান যদি জানা যায় তাহলেই তো ক্ষেত্রফল জানা যাবে। সেক্ষেত্রে এই বর্গক্ষেত্রের আবার পরিসীমা দেওয়া আছে, দেখেন এই যে বর্গের পরিসীমা। তাহলে বর্গের পরিসীমা কি? 4 বাহুর যোগফল। তাহলে এক্স 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 এক্স, তাহলে 4 বাহুর যোগফল হবে 4x। এই 4x এর মান দেওয়া আছে 24। এই যে এখান থেকে বর্গের বাহু পাবো, তাহলে x = 24 ডিভাইডেড বাই 4 মানে 6। তার মানে বর্গক্ষেত্রের এক বাহু 6। তাহলে অতএব বর্গের ক্ষেত্রফল কত হবে? অতএব বর্গের ক্ষেত্রফল কত হবে বলেন তো? বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার। তাহলে বর্গের বাহু যদি x হয় তাহলে ক্ষেত্রফল হবে x স্কয়ার। x এর মান আবার বের করছি 6, ওই যে, তাহলে 6 স্কয়ার মানে 36। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে 36। আর এই বর্গের ক্ষেত্রফলটাই হচ্ছে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কেন? কারণ একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে এই আয়তক্ষেত্র, এই বর্গের ক্ষেত্রফলটাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে AB। তার মানে প্রশ্ন মতে AB = 36। এখান থেকে বির মান দেওয়া আছে 4, তাহলে বির মান 4 = 36। তাহলে A = কি? এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। 36 কে এই 4 দিয়ে ভাগ করলে হবে 9, 4 9 36। তার মানে আমরা এই যে দৈর্ঘ্যের মান পেয়ে গেলাম 9। এই দৈর্ঘ্যের মানটা বের করার জন্যই এত কাহিনী, ঠিক আছে? তাহলে অতএব ক্ষেত্রফল, অতএব পরিসীমা, আয়তের পরিসীমা = 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্যের মান বের করছি 9, আর প্রস্থের মান দেওয়া ছিল 4। তাহলে 2 9 আর 4 কত? 13, 13 2 26। তাহলে আমাদের উত্তর হচ্ছে 26, পরিসীমা 26। সি নাম্বার অপশন রাইট। ক্লিয়ার বিষয়টা? প্লিজ রেসপন্স করতে হবে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আমি তো এতক্ষণ বুঝাইছি তাই সময় লাগছে। এটা মূল নিয়মই সহজ, এর কোনো শর্টকাট নাই, অপশন টেস্টও নাই, শর্টকাটও নাই, কিছু করার নাই, এটাই করতে হবে। ক্লিয়ার? দেখেন একেবারেই সহজ, একেবারে আগে কনসেপ্ট বুঝতে হবে। দেখেন এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, আমি আরেকবার সহজ করে ছোট্ট করে বুঝাই দিই। হ্যাঁ, একটা বর্গক্ষেত্র দেওয়া আছে যার প্রত্যেকটা বাহু আমরা ধরলাম x, আর একটা আয়তক্ষেত্র যার এই প্রস্থের মান b = দেওয়া আছে 4, এই দৈর্ঘ্যের মানটা দেওয়া নাই, এই দৈর্ঘ্যকে আমরা a ধরলাম। এখন এর পরিসীমা চাইছে, এর পরিসীমা হচ্ছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এই পরিসীমার মানটা এটা যদি বের করতে চান তাহলে দৈর্ঘ্যের মান জানতে হবে, প্রস্থের মান জানতে হবে। প্রস্থের মান দেওয়া আছে বাট দৈর্ঘ্যের মান দেওয়া নাই, এই দৈর্ঘ্যের মানটা বের করতে হবে। এই দৈর্ঘ্যের মান বের করার জন্য তাইলে কি লাগবে? এই দৈর্ঘ্যের মান বের করতে হলে আমাকে এখন দেখতে হবে কোনো না কোনো ইনফরমেশন দেওয়া আছে কি, একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই বর্গের পরিসীমা দেওয়া আছে 24, তাহলে বর্গের পরিসীমা মানে তো 4 এই যে 4 বাহুর যোগফল, তাহলে 4 বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। তাহলে 4 বাহুর প্রত্যেক বাহু যদি x হয় তাহলে 4 বাহু যোগ করলে 4x, এ হলো পরিসীমা। আর এই পরিসীমার মান দেওয়া আছে কত? 24। এখান থেকে x এর মান বেরোবে, 4 গুণ আছে, এই পাশে ভাগ হয়ে 6 হবে। তার মানে এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু 6, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 6 স্কয়ার মানে 36। এটা হলো বর্গের ক্ষেত্রফল, আর এই বর্গের ক্ষেত্রফলটাই এই আয়তের ক্ষেত্রফলের সমান। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাই আমরা দৈর্ঘ্য ইনটু প্রস্থ = 36 লিখব। ওই যে 36 বের করছি বর্গের ক্ষেত্রফল, আর বর্গের ক্ষেত্রফল আর আয়তের ক্ষেত্রফল সমান কোশ্চেনে বলা আছে। এখান থেকে আমরা a বের করব, মানে দৈর্ঘ্যটা বের করব, যেটা দেওয়া ছিল না। তাহলে 36 ডিভাইডেড বাই এই b গুণ আছে, এই পাশে ভাগ হবে। বির মান কত? বির মান 4, তাহলে 36 কে 4 দিয়ে ভাগ করলে 9, তার মানে এর মান হচ্ছে 9। এখন পরিসীমা হচ্ছে 2 দৈর্ঘ্য মানে 9, প্রস্থ হচ্ছে 4, তাহলে 2 9 আর 4 13, 13 2 26। খুবই সিম্পল, এগুলো করতে করতে একসময় মুখস্থ হয়ে যাবে, টেনশন করবেন না, একসময় এসব নিয়ম মুখস্থ হয়ে যাবে। নেক্সট প্রশ্নে চলে যাব। 108 এর পরে আমার কাছে যতদূর মনে হয় 110 নাম্বার প্রশ্নটা বাকি ছিল। 110 দেখেন 110 নম্বর প্রশ্নে বলছে একটি মাঠের প্রস্থ আরো 10 মিটার বেশি হলে এটি 1000 বর্গমিটার ক্ষেত্র বিশিষ্ট একটি বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ কত মিটার? মাঠটির প্রস্থ কত মিটার? তো মূল নিয়ম করার আগে শর্টকাট হচ্ছে অপশন টেস্ট ওপিটি। কি নির্ণয় করতে বলছে? মাঠটির প্রস্থ। সবাই তাকান, মাঠটির প্রস্থ কত? দৈর্ঘ্য চাইনি কিন্তু প্রস্থ নির্ণয় করতে বলছে। এখন এই মাঠটা কিন্তু বর্গাকার ছিল না, আগে বুঝতে হবে। একটা মাঠ, যে মাঠটা ছিল হচ্ছে আয়তাকার, বর্গাকার ছিল না। এবার বলতেছে যে ওই মাঠের দৈর্ঘ্য যদি আরো 10 মিটার বেশি হতো তাহলে মাঠটা বর্গাকার হয়ে যেত। তার মানে এই মাঠটা একটা আয়তাকার মাঠ ছিল,
আয়তক্ষেত্র মানে কি, দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট। এখন বলতেছে যে প্রস্থটা যদি আর একটু 10 বেশি হতো তাহলে প্রস্থটা এমন ভাবে বড় হতো যে 4-5 সমান হয়ে যেত, বুঝতে হবে। হ্যাঁ, তাহলে কি হতো, মাঠটি একটি বর্গাকার মাঠ হয়ে যেত এবং সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হতো কত, 10,000 বর্গমিটার। বুঝলেন, বলছে তাহলে এই যে বর্গাকার মাঠ হতো, তাহলে মাঠটির প্রস্থ কত, তাহলে নির্ণয় করতে বলছে কি, আগে অপশন টেস্ট দেখেন। অপশন টেস্টটা কিন্তু ট্রিকি, একেবারে সহজ না। হ্যাঁ, অপশন টেস্টটাও কিন্তু ট্রিকি, বুঝতে হবে। আচ্ছা দেখেন, তাহলে অপশনে কি দেওয়া আছে, যেহেতু মাঠটির প্রস্থ নির্ণয় করতে বলছে, তার মানে অপশনে আমাদেরকে প্রস্থ দেওয়া আছে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা উত্তর। তাহলে এটা যদি উত্তর হয়, একটু তাকান, এটা কিন্তু, এটা কিসের, এটা কি বর্গের বাহু না, এটা কিন্তু আয়তক্ষেত্রের বাহু। দেখেন, এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 85, আমি ধরে নিচ্ছি। দৈর্ঘ্য কত আমরা জানি না, দৈর্ঘ্য এ। এখন বলতেছে যে এই আয়তক্ষেত্রটা যদি প্রস্থ যদি 10 মিটার বেশি হতো, তার মানে প্রস্থ আগে ছিল 85 থেকে 10 মিটার বেশি হলে 95 হতো, তার মানে জিনিসটা এরকম হয়ে যেত না। এটা যদি 95 হয়ে যেত তাহলে এটা বর্গাকার হয়ে যেত। তো বর্গাকার হয়ে যেত, তার মানে কি, তার মানে 4 বাহু সমান হয়ে যেত। তার মানে এই উত্তর যদি এইটা হয়, তাহলে বুঝতে হবে যে প্রস্থ 10 মিটার বাড়ানোর পরে 85 থেকে হয়ে যাবে 95, তাহলে দৈর্ঘ্য তো 95 ছিল। এই ক্ষেত্রে ক্ষেত্রফল এখন বর্গক্ষেত্র হয়ে গেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বাহু স্কয়ার, তাই 95 গুণ 95, 95 গুণ 95, এই ক্ষেত্রফলটা বের করে দেখতে হবে 10,000 আসে কিনা, কারণ কোশ্চেনে বলা আছে যে প্রস্থ 10 মিটার বেশি হলে সেটা হয়ে যাবে 10,000 বর্গমিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার মাঠ। তো 95 আর 95 গুণ করলে কখনো 10,000 হয়? 95 এর লাস্টে 5 আছে, তো লাস্টে 5 থাকলে এ বর্গ করলে লাস্টে তো 25 আসবে, এ তো করারই দরকার নেই। এইবার যদি প্রস্থ 85 না হয়ে যদি প্রস্থ 100 হয়, প্রস্থ 100, এবার প্রস্থ কি করছে, প্রস্থ 100, এখন প্রস্থ যদি 10 মিটার বাড়াই, এদিকে তাকান, প্রস্থ যদি 10 মিটার বাড়াই তাহলে 100 থেকে 10 মিটার বাড়ালে প্রস্থ হবে 110, সেক্ষেত্রে এটা হবে বর্গ, সেক্ষেত্রে দৈর্ঘ্যের মানটাও তখন 110 হবে, কারণ বর্গ হয়ে যাওয়ার পরে তো এই পাশ আর এই পাশ সমান থাকবে। এবার এই 110 আর 110 গুণ করে দেখতে হবে যে 10,000 হয় কিনা। তো এই বোঝাই যাচ্ছে 11 আর 11 গুণ করলে 121, আর এই একটা শূন্য, এই একটা শূন্য, তার মানে 12,100 হচ্ছে ক্ষেত্রফল। কিন্তু কোশ্চেনে বলা আছে যে প্রস্থ 10 মিটার হওয়ার পরে এদের ক্ষেত্রফল হয়ে যাবে, সরি, প্রশ্ন 10 মিটার বাড়ার পরে ক্ষেত্রফলটা 10,000 হবে। তো প্রস্থ 100 যদি ধরে নেই, তার সাথে 10 বাড়ায় তো বর্গাকার মাঠ হচ্ছে, সেক্ষেত্রে তো ক্ষেত্রফল হচ্ছে না, মিলছে না, তাহলে এটা উত্তর না। তাহলে প্রস্থ যদি 90 হয়, দেখেন প্রস্থ যদি 90 হয়, প্রস্থ 90, তাহলে এই 90 থেকে যদি 10 বাড়ান তাহলে প্রস্থ বেড়ে হবে 100, তখন যেহেতু এটা বর্গ হয়ে যাচ্ছে তার মানে তার দৈর্ঘ্যটাও তখন 100। এবার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বাহু স্কয়ার, বর্গ না, এখন তো বর্গ হয়ে গেছে, প্রস্থ 10 বাড়ানোর পরে বর্গ হয়ে গেছে, দেখেন প্রশ্ন দেখেন, তাহলে এটা 100, এটা 100, 100 গুণ 100 ক্ষেত্রফল কত হয়, এই 1 আর 1 গুণ করলে 1 হয়, এই দুইটা শূন্য আর দুইটা শূন্য পাশে বসবে 4টা শূন্য, তাহলে এই যে দেখেন ক্ষেত্রফল 10,000 আসছে। কোশ্চেন এটাই বলা আছে যে প্রস্থ 10 মিটার বাড়ানোর পরে 10,000 ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হবে, প্রস্থ কত, তাহলে এই অপশন দিয়ে আমার শর্ত মিলে গেছে, তাই আমাদের উত্তর হচ্ছে 90। আপনারা কি বুঝছেন? একটু কাইন্ডলি রেসপন্স করতে হবে, বুঝছেন কি? খুবই মজার, ট্রিকি কিন্তু, বুঝতে হবে যে প্রস্থ আগে ছিল হচ্ছে 90, তাহলে প্রস্থ আগে 90 ছিল, এবার প্রস্থ এখান থেকে যদি 10 বাড়াই তাহলে প্রস্থ 90 থেকে 10 বেড়ে 100 হবে, আর 10 বাড়ানোর পরে কিন্তু জিনিসটার আয়তন নাই, বর্গ হয়ে গেছে, তো বর্গ হয়ে গেছে মানে তো সব বাহু 100 হয়ে গেছে, তাহলে ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার না, বর্গ হলে ক্ষেত্রফল কি বাহু স্কয়ার না, তার মানে 100 স্কয়ার, আর 100 স্কয়ার কত, 10,000। বুঝছেন? বুঝছেন? ওকে, আচ্ছা, এবার আমরা মূল নিয়মে চলে যাচ্ছি। মূল কনসেপ্ট দেখেন, মূল কনসেপ্টে কি বলছে, একটি মাঠের প্রস্থ আরো 10 মিটার বেশি হলে এটি 10,000 বর্গমিটার ক্ষেত্র বিশিষ্ট বর্গাকার মাঠ হতো, মাঠটির প্রস্থ কত,
প্রস্থ নির্ণয় করতে বলছে। এখন কিন্তু এই মাঠটা কিন্তু আগেই বর্গাকার ছিল না, আগে ছিল আয়তাকার, প্রস্থ 10 বাড়ানোর পরে বর্গাকার হয়েছে। তার মানে যেহেতু আয়তাকার ছিল তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ দুইটাই ধরে নিতে হবে। তাহলে লিখবেন যে ধরি দৈর্ঘ্য এ প্রস্থ বি, এটা ধরে নেবেন। হ্যাঁ, দৈর্ঘ্য এ প্রস্থ বি, তাহলে ক্ষেত্রফল কত? এ বি। ক্ষেত্রফল লিখে লাভ নাই। কেন লাভ নাই? কারণ এখানে তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া নাই, এই 10,000 তো বর্গ হওয়ার পরের ক্ষেত্রফল। ক্ষেত্রফল যে ক্ষেত্রফল এ ইন্টু বি, এ বি, এটা লিখে লাভ নাই, কারণ মাঠটা যখন আয়ত ছিল সেক্ষেত্রে ক্ষেত্রফল কত ছিল এখানে কিন্তু দেওয়া নাই। আচ্ছা, তাহলে কি করব এখন? এখানে কিন্তু দুইটা শর্ত দেখেন, বলছে প্রস্থ যদি 10 মিটার বেশি হয়, এদিকে তাকান, প্রস্থ যদি 10 মিটার বেশি হয় তাহলে প্রস্থ যখন, এদিকে তাকান, এই মাঠটা ছিল আয়তাকার মাঠ, এবার এই প্রস্থ 10 মিটার বেশি হয়েছে, তাহলে প্রস্থ আগে ছিল বি, তাহলে পরিবর্তিত প্রস্থ হবে কত? পরিবর্তিত প্রস্থ হবে বি প্লাস 10। এদিকে তাকান, এখানে কিন্তু শর্তটা খুব ট্রিকি শর্ত, খুবই ট্রিকি। তারপর প্রস্থ যদি 10 মিটার বেশি হয়, জিনিসটা কি আর আয়ত থাকবে? আয়ত থাকবে না, জিনিসটা আয়ত থাকবে না। তার মানে এটা আয়ত ছিল, বাট এই প্রস্থ 10 মিটার বেশি হওয়ার পরে তার মানে এই প্রস্থটা এইটুক থেকে 10 মিটার বেড়ে এরকম হয়ে গেছে, এতে জিনিসটা বর্গাকার হয়ে গেছে। আচ্ছা, আমাকে বলেন তো, এই কোশ্চেনে কি দৈর্ঘ্যের মান পরিবর্তন করা হয়েছে? এই কোশ্চেনে কিন্তু দৈর্ঘ্যের মান চেঞ্জ হয়নি, শুধু প্রস্থটুক চেঞ্জ হয়েছে। কতটুক চেঞ্জ হয়েছে? 10। তার মানে দৈর্ঘ্য আগে যা ছিল এখনো তাই আছে, তার মানে এইটুক আগে এ ছিল, এখনো এইটুক এই আছে, কিন্তু জিনিসটা যেহেতু বর্গ হয়ে গেছে, আর বর্গ হওয়া মানে তো নিশ্চয়ই 4 বাহু সমান হয়ে যায়, তার মানে বুঝে নিতে হবে এই এর মান আর বি প্লাস 10 এটা সমান। তাই আপনাকে লিখতে হবে প্রথম শর্ত a ইজ ইকুয়াল টু বি প্লাস 10। এটা অনেকেই বুঝবে না, কারণ এই শর্তটা হিডেন, এটা সরাসরি বলা নাই, বুঝে নিতে হবে। যেহেতু বর্গক্ষেত্র হয়েছে তার মানে কি প্রত্যেক বাহু সমান হয়ে গেছে, তাহলে এই বাহু তো এ ছিল, এই আছে, শুধু চেঞ্জ হয়েছে এই বাহু। বোঝা গেছে? হ্যাঁ, এই বিটা এই পাশে নিয়ে আসলে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 10, এটা 1 নাম্বার ইকুয়েশন। আপনারা কি এই বিষয়টা বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা। বোঝা গেছে? হ্যাঁ, এইবার কি বলছে? দ্বিতীয় শর্তে কি বলছে? এই যে প্রস্থ 10 মিটার বাড়াইছি, এতে জিনিসটা কি হয়ে গেছে? প্রস্থ 10 মিটার বাড়ানোর ফলে এই জিনিসটা হয়ে গেছে একটা বর্গক্ষেত্র। এই জিনিসটা হয়ে গেছে কি একটা বর্গক্ষেত্র। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। আচ্ছা, তাহলে প্রস্থ যখন 10 মিটার বাড়াইছি সেক্ষেত্রে এটা বর্গক্ষেত্র হয়ে গেছে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার মানে কি দিবেন এখানে? বাহু স্কয়ার মানে এই স্কয়ার, বাহু তো এই, তাহলে এই স্কয়ার ইজ ইকুয়াল টু 10,000। তাহলে এ ইজ ইকুয়াল টু কত? রুট 10,000। তাহলে এ ইজ ইকুয়াল টু কত? 100। তার মানে এর মান 100। এটা কি এ বেরোইছে? কি বেরোইছে? এ বেরোইছে মানে কিন্তু দৈর্ঘ্য বেরোইছে, কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে প্রস্থ। তো প্রস্থ মানে বি। তাহলে এই যে এর মান বের করছেন, এই এর মানটা 1 নাম্বার ইকুয়েশনে বসায় দেন। এর মান 1 এ বসিয়ে, 1 নং-এ বসিয়ে, এর মান 1 নং-এ বসিয়ে, তাহলে 1 নং-এ বসালে 1 নং-এ আছে কি? a মাইনাস বি ইকুয়াল টু 10। তাহলে এর মান যেহেতু 100 মাইনাস বি ইজ ইকুয়াল টু 10। হ্যাঁ, এই 100 এই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে থাকবে মাইনাস বি ইকুয়াল টু 10। 100 এই পাশে প্লাস আছে, ওই পাশে যাবে মাইনাস, তাহলে মাইনাস বি ইকুয়াল টু মাইনাস 90। এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে বি ইকুয়াল টু 90। তাহলে আমাদের উত্তর হচ্ছে 90। ক্লিয়ার বিষয়? বুঝছেন? আপনারা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। পুরো অঙ্কটা বুঝছেন কিনা?
কারণ বুঝতে হবে কিন্তু এই জায়গায় যে a স্কয়ার ইকুয়াল টু 10,000 কেন হয়েছে, কারণ বলছে যে প্রস্থ যখন আমরা 10 মিটার বাড়াই দিছি, তার মানে বি থেকে যখন বি প্লাস 10 করছি তখন এই জিনিসটা তো হয়ে গেছে বর্গ। তো বর্গ মানে বর্গের ক্ষেত্রফল কি, তখন এই যে বর্গ হয়েছে এই বর্গের ক্ষেত্রফল আবার 10,000 হয়েছে, প্রশ্নে বলা আছে। তা বর্গের ক্ষেত্রফল তো বাহু স্কয়ার, তাহলে বাহুর মান যেহেতু এ, তাহলে বাহু স্কয়ার মানে a স্কয়ার, তার মানে a স্কয়ার ইকুয়াল টু 10,000। সেখান থেকে আমরা এর মান পেয়ে গেছি, সেই এর মান 1 নং এ বসায় b এর মান পেয়ে গেছি। ক্লিয়ার? হ্যাঁ, এখন অনেকে আমাকে প্রশ্ন করছে, মানে যখন আমি অফলাইনে পড়াইছি, এগুলো তো অফলাইনেও পড়াইছি, তখন আমাকে বলছে যে ভাই বর্গের ক্ষেত্রফল যদি বাহু স্কয়ারই হয় তাহলে আপনি এইটার মান a, এইটার মান b প্লাস 10 কেন, দুইটা তো সমান। আমরা তো এটা জানি যে এইটা আর এটা সমান। তা বলছে ভাই তাহলে a স্কয়ার, তাহলে বর্গের ক্ষেত্রফল যদি বাহু স্কয়ারই হয় তাহলে এইটা আর এটা তো একই জিনিস, তাহলে a স্কয়ার ইকুয়াল টু 10,000 লিখে সলভ করলেন, আপনি এইটার উপর স্কয়ার দিয়ে 10,000 লিখে সলভ করলেন না কেন? এটা কিন্তু ভ্যালিড কোশ্চেন। সে বলছে যে ভাই বর্গের ক্ষেত্রফল তো বাহু স্কয়ার, তো বাহু তো 4 বাহু সমান, তাহলে এইটার উপর স্কয়ার দিয়ে আপনি ক্ষেত্রফল লিখলেন, এইটার উপর স্কয়ার দিয়ে লিখলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, অঙ্ক হবে, অঙ্ক হবে। সে বলছে যে হ্যাঁ তাহলে তাহলে আপনি লিখবেন প্রশ্ন মতে b প্লাস 10 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 10,000। এখন লেখেন তাহলে a প্লাস b হোল স্কয়ার করেন, তাহলে b কে, এটাকে a ধরেন এটাকে b ধরেন, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 10,000। ঠিক আছে? তাহলে b স্কয়ার প্লাস 10 দিয়ে 2 কে গুণ করলে 10 দিয়ে 20b প্লাস 100 ইজ ইকুয়াল টু 10,000। তাহলে b স্কয়ার প্লাস 20b এই 100 ওই পাশে গেলে কি হবে, এই 100 ওই পাশে গেলে দেখেন এই 100 ওই পাশে গিয়ে বিয়োগ হবে, তাহলে 10,000 থেকে 100 বিয়োগ হলে 9,900, 9,900 এই পাশে নিয়ে আসেন, তাহলে b স্কয়ার প্লাস 20b মাইনাস 9,900 ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে, এটা সলভ করেন, এটা সলভ করলে b মান চলে আসবে না? এটা একটা দ্বিঘাত সমীকরণ আসছে। তাহলে এই যে এই 9,900 কে ভেঙে এমন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের যোগফল বা বিয়োগফল 20 হয়। তাহলে দেখেন 9,900, এই দুইটা শূন্য বাদ দেন, দুইটা শূন্য চিন্তা করেন না, আপনি 99 কে ভাঙেন, 99 কে ভাঙা যায় 9 গুণ 11, 99 কে কি লেখা যায়, এই যে এই দুটো বাদ দিয়ে 9 গুণ 11, এই দুইটা শূন্যর একটা এই 11 এর পিছনে বসান, একটা এই 9 এর পিছনে বসান, তাহলে সংখ্যা দুইটা 90 ইন্টু 110, 110 আর 90 এর বিয়োগফল হচ্ছে 20, তার মানে 99 কে ভেঙে 90 ইন্টু 110 করতে হবে, বুঝছেন? তো এটাকে কি লিখবেন, x স্কয়ার প্লাস 110 b মাইনাস 90b ইজ ইকুয়াল টু 90b মাইনাস 9,900 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নেন, x কেন দিচ্ছি, b স্কয়ার হবে, x স্কয়ার তো না, b স্কয়ার, এই যে b স্কয়ার, এখান থেকে b কমন নিলে b প্লাস 110, এখান থেকে মাইনাস 90 কমন নিলে b প্লাস 110 ইজ ইকুয়াল টু 0। তাহলে b প্লাস 110 কমন নিলে b মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0 না হলে এইটা 0, তার মানে b প্লাস 110 ইজ ইকুয়াল টু 0, তাহলে b ইকুয়াল টু মাইনাস 110, অথবা b মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0, তাহলে b ইকুয়াল টু 90। সেক্ষেত্রে b এর মানটা সরাসরি আসছে, কিন্তু 90 আসবে। এখন আমাকে বলেন কেউ যদি ওই মানে এই যে বাহু স্কয়ার যখন করলো, এটা a ছিল, এটা b প্লাস 10 ছিল, তো বাহু স্কয়ার করে এইটার উপর দিয়ে এইটার উপর স্কয়ার দিয়ে অঙ্কটা সহজ হয়েছে না, আর এটার উপর স্কয়ার দিয়ে তো দ্বিঘাত সমীকরণ চলে আসছে, সময় বেশি লাগছে না, বুঝছেন? এই জন্য হ্যাঁ তাও যাবে, তাও যাবে। এই স্কয়ারটা এই পাশে রুট করে দিতে হবে, তখন প্লাস মাইনাস হবে, দুইটা মান আসবে, হ্যাঁ তাও যাবে। এই স্কয়ারটা এই পাশে রুট করে দেন, তাহলে এই পাশে b প্লাস 10 থাকবে, এই স্কয়ারটা এই পাশে রুট করলে রুট 10,000, তাহলে b প্লাস 10 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10,000 পিছনে এখানে 4টা শূন্যের বর্গমূল হবে 2টা শূন্য, আর 1 এর বর্গমূল 1, তার মানে 100, প্লাস মাইনাস 100। তো মাইনাস 100 মানটা গ্রহণযোগ্য নয়, কেন? কারণ এই b মানে তো প্রস্থের মান কখনো নেগেটিভ হয় না, দৈর্ঘ্যের মানও কখনো নেগেটিভ হয় না, মানে দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, বুঝছেন? তাহলে এই মাইনাস 100 গ্রহণযোগ্য নয়, তাহলে কি লিখবেন? অতএব b প্লাস 10 ইজ ইকুয়াল টু প্লাস 100। হ্যাঁ সহজই তো হলো।
তাহলে বি ইকুয়াল টু 100, এই প্লাস 100 এই পাশে 10 হলো 90 হলো। দ্বিঘাত সমীকরণ মানে আমি এখানে সূত্রে ভেঙে একটু বড় হয়ে গেছিল, হ্যাঁ বড় হয়ে গেছিল, সমস্যা নেই, হবে, এটা হবে। থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে ইজি হয়, রাইট। ওকে, এবার আমরা চলে যাবো 110-এর পরে। 110-এর পরে আমরা সলভ করব 112। 112 দেখেন, 112। আমার মাথায় খালি জটিল জটিল চিন্তা আসে, এগুলো সমস্যা, বুঝছেন। 112 দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যদি একটি আয়তাকার মাঠের প্রস্থ আরো 10 মিটার বেশি হতো তাহলে মাঠটি 10,000 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র হতো, মাঠটির দৈর্ঘ্য কত? এবার একটু তাকান আগের কোশ্চেন আর এই কোশ্চেন কিন্তু সেম কোশ্চেন। হ্যাঁ আগের কোশ্চেন আর এই কোশ্চেন কিন্তু সেম কোশ্চেন। দেখেন আগে যেটা করলাম সেটা আর এটা সেম। আগের কোশ্চেনে কি চাইছিল, প্রস্থ নির্ণয় করতে বলছিল, আর এই কোশ্চেনে নির্ণয় করতে বলছে দৈর্ঘ্য। হ্যাঁ দৈর্ঘ্য বের করতে বলছে। দেখেন এই যে মাঠের দৈর্ঘ্য কত, মাঠের দৈর্ঘ্য কত। তাহলে যদি একটি আয়তাকার মাঠের প্রস্থ আরো 10 মিটার বেশি হতো তাহলে মাঠটি 10,000 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র হতো, মাঠটির দৈর্ঘ্য কত? অপশন টেস্ট, ওপিটি মেথড, অপশন টেস্ট। তার মানে আমরা অপশন টেস্ট করব। দেখেন প্লিজ, ভিডিও কি ক্লিয়ার আছে? আচ্ছা, অপশন টেস্টের ক্ষেত্রে অপশনে কি দেওয়া থাকবে, যেহেতু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তার মানে অপশনে দৈর্ঘ্য দেওয়া থাকবে। তাই আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে দৈর্ঘ্য। দেখেন মনোযোগ দিন, যেহেতু এটা একটা আয়তাকার মাঠ ছিল, ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, এটা হচ্ছে ছিল। এখন প্রস্থ আরো 10 মিটার বাড়ায় দিছে, তার মানে প্রস্থ বি থেকে এই প্রস্থ হয়ে যাবে বি প্লাস 10, বি প্লাস 10। আর এতে কি হয়ে গেছে, জিনিসটা কি হয়ে গেছে, একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। দৈর্ঘ্য কিন্তু পরিবর্তন করেনি, তার মানে দৈর্ঘ্য আগেও যা ছিল এখনো তাই আছে, তার মানে দৈর্ঘ্য এ ছিল এই আছে, বুঝছেন। এতে কি হয়েছে, এই জিনিসটা বর্গক্ষেত্র হয়ে গেছে এবং এর ক্ষেত্রফল হয়ে গেছে 10,000, তার মানে এর এরিয়া হয়ে গেছে 10,000। তাহলে এর এরিয়া যদি 10,000 হয় তাহলে এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এর বাহু কত, এর বাহু হচ্ছে এ, তাহলে বাহু স্কয়ার মানে এ স্কয়ার। তাহলে এ স্কয়ার ইজ ইকুয়াল টু 10,000। তাহলে এ ইজ ইকুয়াল টু কি, এ স্কয়ার এই পাশ থেকে রুট হবে, তাহলে রুট 10,000 মানে 100। 100 কিভাবে, এই যে 4টা শূন্য আছে, 4টা শূন্যর পরিবর্তে বর্গমূল করলে শূন্য অর্ধেক হয়, তাহলে 4টা শূন্যর পরিবর্তে 2টা শূন্য আর 1-এর বর্গমূল 1, ঠিক আছে। তাহলে এর মান 100। তো এত অঙ্ক তো এটা অপশন টেস্টই করা লাগলো না, এটা তো এমনি হয়ে গেল 100। উত্তর সি নাম্বার অপশন, উত্তর কি সি নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? হয়েছে এটা, এটা বুঝছেন, এটা কিন্তু আরো সহজ, ইজিয়ার না আগেরটার চেয়ে। হ্যাঁ দৈর্ঘ্য চেঞ্জ করছে, সরি প্রস্থ চেঞ্জ করছে, দৈর্ঘ্য চেঞ্জ করে না। তার মানে দৈর্ঘ্য আগে ছিল এখন এই আছে, এবং ওই দৈর্ঘ্যের মানটা চাইছে, এর মানই চাইছে। তো বর্গক্ষেত্র হওয়ার পরে এটা বি থেকে হয়ে গেছে বি প্লাস 10, কিন্তু এটা বর্গ হওয়ার পরে এর ক্ষেত্রফল হয়ে গেছে 10,000। তো ক্ষেত্রফল মানে তো বাহু স্কয়ার, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এই স্কয়ার ইকুয়াল টু 10,000, এর মান 100। ক্লিয়ার? এই অঙ্ক দুইটা, আগের অঙ্কটা আর এই অঙ্কটা, বুঝছেন। হ্যাঁ এই দুটো অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ আমার কাছে মনে হয়েছে পরীক্ষা আসার মতো। 112 শেষ। 112-র পরে আমার যতদূর মনে পড়ছে বাকি ছিল 115 নম্বর কোশ্চেন। 115 বাকি ছিল, 115 দেখেন তো, 14 করেছে, 115। একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। দেখেন এখানে কার কার কথা বলছে, একটা আয়তক্ষেত্র একটা বর্গক্ষেত্রের পরিসীমা সমান, পরিসীমা সমান। ওকে ফাইন, ওকে ফাইন। যদি আয়তক্ষেত্রে, তার মানে কি, তার মানে হলো, এদিকে তাকান, তার মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি, আমি একটু চিত্রটা আঁকাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু এক্স। বলবেন যে ভাই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু থেকে তো আমরা এ দ্বারা প্রকাশ করি, আপনি কেন এক্স দিচ্ছেন? কারণ এখানে আয়ত বর্গ দুইটাই আছে, আয়তর দৈর্ঘ্যকে যে আবার এ ধরছি, তাহলে আয়তর দৈর্ঘ্যকে যেহেতু এ ধরছি, তাহলে এর বাহুকে তো আমরা এ ধরলে দুইটা এ, মানে আয়তর এ আর বর্গের এ মিক্স আপ হয়ে যাবে, এই জন্য দুইটা আলাদা নোটেশন ইউজ করতেছি। ক্লিয়ার? আচ্ছা, আর আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ, প্রস্থ বি, বলছে এইটার আর এইটার পরিসীমা সমান। আচ্ছা,
তাহলে এটার পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ওকে, আর এইটার পরিসীমা হচ্ছে 4x। এই দুটো সমান, এই কথা বুঝছেন কিনা? এখন আমাদেরকে নির্ণয় করতে, যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, আচ্ছা যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তার মানে প্রস্থ b ইকুয়াল টু যদি m হয়, তাহলে প্রস্থ দৈর্ঘ্য a ইকুয়াল টু হবে হচ্ছে, দেখেন আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক, প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক, বুঝেন, প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে দৈর্ঘ্য a যদি m হয়, তাহলে প্রস্থ b হবে m/2। এই যে প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক, যার সাথে a থাকবে তাকে আমরা x ধরতাম। এখন অনেকে বলবেন যে ভাই আগে তো আমরা b ইকুয়াল টু x ধরতাম, a ইকুয়াল টু 3x এরকম ধরতাম, আপনি আবার এখানে m ধরলেন কেন? আরে ভাইয়া, m ধরার কারণ অলরেডি আমরা এই বর্গের 4 বাহুকে x ধরে নিছি, তাহলে x কে আর কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, ধরলেই ভুল হবে, মিক্স আপ হয়ে যাবে, বুঝতে হবে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে দৈর্ঘ্য যদি m হয়, প্রস্থ হবে অর্ধেক, তার মানে m/2, ওকে। এবার বলছে তবে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে দেখেন কার কার অনুপাত চাইছে, বর্গের ক্ষেত্রফল এবং আয়তের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে অনুপাতের উপরে কে থাকবে, বর্গের ক্ষেত্রফল, নিচে কে থাকবে, আয়তের ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার, বর্গের ক্ষেত্রফল কি, বর্গের বাহু ধরছে x, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার। আয়তের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য a প্রস্থ b, তার মানে a ইনটু b, অর্থাৎ x স্কয়ার ডিভাইডেড বাই ab, এই মানে এই জিনিসটা বের করতে হবে, তাই বুঝছেন কি? এখন এই জিনিসটা আপনি কখন বের করতে পারবেন, যখন উপর নিচে একই রাশি হয়ে যাবে, মানে x এবং m a b এগুলো সব সেম হয়ে যাবে। আচ্ছা দেখেন কোনো সমস্যা নেই, করে দিচ্ছি। তাহলে উপরে x স্কয়ার, আর নিচে হচ্ছে কি a, এর মান আবার কি m ইনটু b, এর মান আবার কি m/2। তাহলে উপরে x স্কয়ার, নিচে কি m আর m গুণ করে m স্কয়ার, নিচে হচ্ছে 2 ইজ ইকুয়াল টু x স্কয়ার, এই 2 যাবে উপরে, নিচে হচ্ছে m স্কয়ার, তার মানে 2x স্কয়ার ডিভাইডেড বাই m স্কয়ার। এটুকু বুঝছেন কিনা বলেন? তার মানে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত, এই অনুপাতটা বের করতে গেলে আসলে এই জিনিসটা লাগবে। অর্থাৎ আমি বুঝে গেছি, এখন আমার যেভাবেই হোক x এর মান আর m এর মান বের করতে হবে, তাহলে এই অনুপাত বের হবে। আর এই x এর মান আর m এর মান এখান থেকে বের হবে, এই যে পরিসীমা সমান। তাহলে 2 ইন্টু a এর মান আবার কি m, b এর মান কি m/2 ইজ ইকুয়াল টু 4x। হ্যাঁ, তাহলে 2 ইন্টু m আর m প্লাস m/2 যোগ করলে হয় 3m/2 ইজ ইকুয়াল টু 4x। এখন দেখেন এই 2 আর এই 2 কাটা, তাহলে আমরা কি করব, m আর x এর মান নিয়ে আসবো, m আর x এর মান এখানে এসে বসাই দিব, m আর x এর অনুপাত তৈরি করি। দেখেন তাহলে এই পাশে m আছে রেখে দিলাম, দেখেন এই যে m রেখে দিলাম, এই x এই পাশে গুণ আকারে আছে, এই পাশে এসে ভাগ হবে ইজ ইকুয়াল টু, এই পাশে 4 ছিল 4 থাকবে, 3 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে। তার মানে m এর মান 3, x এর মান হচ্ছে m এর মান 4, x এর মান 3, তাহলে এখানে বসান। তাহলে 2 ইন্টু x এর মান 3, এই যে আচ্ছা এটা কি m ইস টু x না, m ইস টু x না, 4 ইস টু 3 না, তাহলে m এর মান 3 বসাই দেন, x এর মান m এর মান 4 বসাই দেন, x এর মান 3 বসাই দেন। তাহলে x এর মান 3 বসালে 3 স্কয়ার, আর m এর মান 4 বসালে 4 স্কয়ার। তাহলে উপরে কি থাকছে দেখেন, উপরে এটা হচ্ছে 2, আর 3 স্কয়ার কত 9, আর নিচে কি 4 স্কয়ার হচ্ছে 16। তাহলে 2 দিয়ে 16 কে কাটলে 8, তার মানে 9:8। তাহলে উপরে 9 নিচে 8, তার 9:8। আমার কথা কি বুঝছেন? 9:8। হ্যাঁ তাও হবে, b ইকুয়াল টু a/2, হ্যাঁ তাও হবে, m ধরা m না ধরলেও হবে, কোনো প্রবলেম নেই, আরো সহজ হবে, তাও হবে। দেখেন তাহলে দৈর্ঘ্য হচ্ছে a, হ্যাঁ দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য a, ঠিক আছে, আর প্রস্থ b হবে কি, দৈর্ঘ্যের অর্ধেক মানে a/2, ওকে। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি, নির্ণয় করতে বলছে বর্গের ক্ষেত্রফল এবং আয়তের ক্ষেত্রফলের অনুপাত। তা বর্গের ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার, এই যে বাহু যেহেতু x, আর আয়তের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার দৈর্ঘ্য হচ্ছে a আর প্রস্থ হচ্ছে b, তাহলে x স্কয়ার, আর নিচে কি, এটা হচ্ছে a আর b আবার কি a/2, তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার/2, ওই একই কথা। তাহলে 2x স্কয়ার বাই a স্কয়ার, হ্যাঁ
তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে এই 2 চলে যাবে উপরে, তাহলে 2x² ডিভাইডেড বাই a স্কয়ার। অর্থাৎ এই যে বর্গের ক্ষেত্রফল আর আয়তের ক্ষেত্রফলের অনুপাত, এই রাশিটা বের করতে গেলে আপনাকে x এবং a এর মান বের করতে হবে বা অনুপাত বের করতে হবে। এই x আর এর অনুপাত বের করার জন্য একটা শর্ত দেওয়া আছে, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তো বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4x, আর আয়তের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 4x ইজ ইকুয়াল টু 2 ইন্টু a, আর b এর মান আবার a/2, একই আসতেছে, বুঝছেন, লাভ নেই। তাহলে 2 ইন্টু a প্লাস a/2 মানে হচ্ছে 3a/2, এই 2 কাটা, তাহলে 4x ইজ ইকুয়াল টু কি 3a। এখান থেকে আপনার x আর এর অনুপাত তৈরি করতে হবে। তাহলে এই পাশে x আছে থাকলো, a এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, এই পাশে 3 ছিল থাকলো, 4 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে। তার মানে x ইজ টু a ইজ ইকুয়াল টু 3:4। তাহলে x এর মান 3 আর এই এর মান কত 4, ওই যে ওখানে বসাই দিতে হবে। ওকে, 9:8। তাহলে গেলাম পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, তার পরবর্তী না, পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার যতদূর মনে আছে 136 নাম্বার কোশ্চেনটাও বাকি ছিল। 136, 136, 136-এ যাচ্ছি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, যদি উহার দৈর্ঘ্য 6 মিটার কম হয় তাহলে আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্র হয়ে যায়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করুন। ওকে ফাইন, ওকে ফাইন। দেখেন, তাহলে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 160। তাহলে আয়তক্ষেত্র, এই যে এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b, আমরা জানি না b কত, হ্যাঁ, প্রস্থ হচ্ছে b। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 160। তার মানে এই যে এটা হচ্ছে 160, এই এরিয়াটা 160। ওকে ফাইন। এবার বলছে যদি উহার দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তার মানে এটা দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয়, এবার কিন্তু দৈর্ঘ্য কম হবে। তাহলে দৈর্ঘ্য ছিল a, তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য হবে 6 মিটার কম, তার মানে এই দৈর্ঘ্যটা হবে a-6। কিন্তু প্রস্থ আগে যা ছিল এখনো তাই থাকবে, তার মানে প্রস্থ আগে b ছিল, এখনো b থাকবে। বুঝছেন আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, প্রস্থ b ছিল, b থাকবে। এতে জিনিসটা হয়ে যাচ্ছে কি একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। যদি উহার দৈর্ঘ্য 6 মিটার কম হয় তাহলে আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্র হয়ে যায়। এই যে বর্গক্ষেত্র হয়ে গেল, তাহলে আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্র হয়ে যাবে। কিন্তু কোশ্চেনে বলা নাই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু, মানে এই বর্গের ক্ষেত্রফল কিন্তু আগেরটার সমান হবে, এটা কিন্তু বলা নাই, বুঝতে হবে কিন্তু। তার মানে এই যে আয়তক্ষেত্রের দিকে তাকান, এই যে এখানে এটা অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হবে, এটা অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হবে। অপশন টেস্ট দিয়ে আমরা এমসিকিউতে করব, ওপিটি মেথড, অপশন টেস্ট। আচ্ছা, অপশন টেস্ট আগে করাই দিই, অপশন টেস্ট আগে করাই দিই। দেখেন, অঙ্কে নির্ণয় করতে বলছে কি দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তার মানে অপশনের দৈর্ঘ্য দেওয়া থাকবে, বুঝছেন, অপশনের দৈর্ঘ্য দেওয়া থাকবে। তার মানে ধরে নিচ্ছি দৈর্ঘ্য 20, খেয়াল করেন দৈর্ঘ্য 20। তাহলে দৈর্ঘ্য যদি 20 হয়, দৈর্ঘ্য যদি 20 হয়, দৈর্ঘ্য যদি 20 হয়, এখন একটু তাকান প্লিজ, এখন এই দৈর্ঘ্যটা 6 মিটার কমাইছেন। দৈর্ঘ্য 20 ছিল, ধরে নেন দৈর্ঘ্য 20 ছিল, দৈর্ঘ্য 20 ছিল, তাহলে দৈর্ঘ্য 20 থেকে 6 কমালে পরিবর্তিত দৈর্ঘ্য হবে 20 - 6 মানে 14। প্রস্থ কত ছিল? 20 - 6 14। এ থেকে আপনাকে বুঝে নিতে হবে। এখন আমাকে বলেন, প্রস্থ কিন্তু চেঞ্জ করেন নাই, তার মানে প্রস্থ কিন্তু মানে এখানে এই দৈর্ঘ্য 20 থেকে 6 কমায় 14 হয়েছে, প্রস্থ এখানেও যা ছিল এখানেও তাই, তাহলে এখানে এটা 14 হলে এটা তো 14ই না, বোঝেন নাই? এর মানে বুঝে নিতে হবে যে b 14 ছিল, এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে টেকনিক্যালি বুঝে নিতে হবে যে b 14 ছিল। এইবার এই 14 আর 20 গুণ করে দেখতে হবে 160 আসে কিনা, কারণ ক্ষেত্রফল যে 160 দেওয়া আছে, তবে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে 160 আসতে হবে। এখন 20 গুণ 14, 14 দুগুণে 28 আর একটা শূন্য, 280 হয়, 160 হয় না, তাই আমাদের এটা উত্তর না। তাহলে উত্তর যদি 16 হয়, দেখেন দৈর্ঘ্য যদি 16 হয়, খেয়াল করেন দৈর্ঘ্য এজ ইকুয়াল টু যদি 16 হয়,
দৈর্ঘ্য এ যদি 16 হয় তাহলে দৈর্ঘ্য এই 16 থেকে 6 কমাই দিচ্ছেন, তাহলে 16 থেকে 6 কমালে দৈর্ঘ্য 10 হয়ে গেছে। এই দৈর্ঘ্য 6 কমানোর পর এটা বর্গক্ষেত্র হয়েছে, তার মানে এটা 10 হলে এইটাও 10, এই বিও 10। এর মানে বুঝে নিতে হবে এখন এই প্রস্থ তো আপনি পরিবর্তন করেন নাই, প্রস্থ এখানেও যা ছিল এই পরিবর্তন হওয়ার পরেও প্রস্থ তাই, তার মানে এখানে যে 10 প্রস্থ কি করে বুঝলেন? এটা 10 হয়েছে বলেই কিন্তু বুঝে নিচ্ছেন যে এটা 10। তার মানে বুঝতে হবে, টেকনিক্যালি বুঝতে হবে যে এই জিনিসটা এই 10টা আগেও এখানে 10ই ছিল। এইবার আপনাকে দেখতে হবে যে হ্যাঁ এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ করে ক্ষেত্রফল 160 হয় কিনা। তাহলে 16 গুণ 10 160 কি হয়নি? ইয়েস, তার মানে এই অপশন দিয়ে আমার শর্ত স্যাটিসফাইড হয়েছে, সুতরাং এই বি নাম্বার অপশন উত্তর। আপনারা কি এই অপশন টেস্টের ব্যাপারটা বুঝছেন? অপশন টেস্টের ব্যাপারটা বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। অপশন টেস্টের ব্যাপারটা কি বুঝছেন? আমি মূল্যায়ন করে দিব, সমস্যা নেই, কিন্তু আমাকে এইটুক বলেন অপশন টেস্টের কনসেপ্টটা বুঝছেন কিনা। এটা কি বুঝছেন যে মানে প্রস্থ যে 10 কি করে বুঝলাম? কারণ দৈর্ঘ্য আগে 16 ছিল, সেখান থেকে 6 কমাইছে, 6 কমানোর পরে এটা বর্গ হয়ে গেছে। তো 16 থেকে 6 কমালে এটা তো 10 হয়ে গেছে। তো এই পাশ 10, তো যেহেতু এটা বর্গ হয়ে গেছে তার মানে বুঝতে হবে যে এই পাশও 10। তো আমি তো পরিবর্তন করছি শুধু দৈর্ঘ্য, এই প্রস্থ তো চেঞ্জ করিনি। তাহলে এই 16 থেকে 6 কমায় 10 হওয়ার পরে বর্গ হয়ে গেছে, তার মানে এই পাশ যেহেতু 10 হয়েছে তার মানে এই পাশও 10। তো এই পাশ তো আগেও যা ছিল এখনো তাই আছে, আমি তো চেঞ্জ করিনি, শুধু এই পাশ চেঞ্জ করাতে জিনিসটা চেপে বর্গ হয়ে গেছে। এ থেকে টেকনিক্যালি বুঝে নিতে হবে যে প্রস্থের মানটা আগে 10 ছিল, প্রস্থ 10 ছিল বুঝে নিচ্ছি, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটাই তো ক্ষেত্রফল, তো মিলে গেছে 160 এর সাথে, তার মানে এটাই আমাদের উত্তর। আচ্ছা, এখন আমরা মূল কনসেপ্ট দেখি। দেখেন আমাদেরকে দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, যেহেতু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই ধরে নিতে হবে, কারণ এটা যেহেতু আয়তক্ষেত্র ছিল তাই ধরে নিতে হবে যে ধরি দৈর্ঘ্য এ প্রস্থ বি, তাহলে ধরি দৈর্ঘ্য এ প্রস্থ বি, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল এ বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবং ক্ষেত্রফলের মান 160 দেওয়া আছে, তাই লিখবেন প্রশ্ন মতে না লিখে অতএব ক্ষেত্রফল এরিয়া ইজ ইকুয়াল টু এ ইন্টু বি, মানে এ বি। আর এই এ বির মান দেওয়া আছে কত? 160, তাহলে প্রশ্ন মতে লিখবেন প্রশ্ন মতে এ বি ইজ ইকুয়াল টু 160, এটা থাকুক। এবার কি করছে? দৈর্ঘ্য 6 মিটার কমাইছে। যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয় তার মানে দৈর্ঘ্য আগে ছিল এ, তাহলে এ থেকে যদি 6 মিটার কমান তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে a - 6, বুঝছেন? পরিবর্তিত দৈর্ঘ্য হবে a - 6, a - 6 হবে না, a - 6 হবে, পরিবর্তিত দৈর্ঘ্য a - 6। তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য যদি a - 6 হয়, এখন পরিবর্তিত প্রস্থ কিন্তু b ছিল b থাকবে, কারণ প্রস্থের পরিবর্তন হয়নি, ঠিক আছে? তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য a - b, এই যে, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য a - b, এই যে সরি a - 6, আর পরিবর্তিত প্রস্থ কিন্তু b। এতে জিনিসটা কি হয়ে গেছে? এতে জিনিসটা হয়ে গেছে বর্গক্ষেত্র, বুঝছেন? এতে যেহেতু জিনিসটা বর্গক্ষেত্র হয়ে গেছে, আর বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু কি হয়? সমান হয়, তার মানে এই a - 6 আর এই b একই জিনিস। আমার কথা কি বোঝা যাচ্ছে? এখানে জিনিসটা ছিল হচ্ছে আয়ত, তার দৈর্ঘ্য ছিল a, প্রস্থ ছিল b। এখন এই দৈর্ঘ্য কমায় a থেকে হয়েছে a - 6, কিন্তু প্রস্থ কিন্তু ভাই এই পাশে কিন্তু চাপাইনি, এই পাশে কিন্তু যেরকম ছিল সেরকমই আছে, খালি এইটা কমানোর ফলে জিনিসটা চেপে বর্গ হয়ে গেছে, বুঝছেন? তো বর্গ হলে তো বাহু সমান, তার মানে এই a - 6 আর এই b কি একই জিনিস, তার মানে a - 6 ইজ ইকুয়াল টু b। তাহলে a ইজ ইকুয়াল, সরি এই b এই পাশে নিয়ে আসেন, এই b এই পাশে প্লাস আছে, এই পাশে মাইনাস হবে, এই -6 ওই পাশে গেলে প্লাস হবে, এটা 1 নাম্বার ইকুয়েশন। a - 6, এই যে a - b আসছে, তাহলে এখানে আসছে ab, এখানে আসছে a - b। তাহলে আমি যেহেতু a - b পাইছি, আমাকে যে করেই হোক a + b তৈরি করতে হবে, ওই যে আগের মতো। তাহলে a - b থেকে a + b তৈরি করার জন্য কি করব? a + b হোল স্কয়ার, এবার লিখবেন আমরা জানি a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a - b হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে? তাহলে এই a - b মান আছে 6, তাহলে 6 স্কয়ার প্লাস 4 ইন্টু a এর মান আছে কত? a এর মান 160, 6 স্কয়ার মানে 36, 4 ষোলোতে 64, এই যে 4 ষোলোতে 64 একটা শূন্য, 640, 640 আর 36 হচ্ছে 676, হ্যাঁ? আর এই পাশে আছে a + b এর হোল স্কয়ার, তাহলে a + b কত হবে?
এই স্কোয়ারটা ওই পাশে যে রুট হবে তাহলে রুট 676 আর 676 রুট হচ্ছে 26 তার মানে a প্লাস b এর মান আসছে 26। তাহলে a প্লাস b 26, এটা 2 নম্বর ইকুয়েশন। a মাইনাস b 6, দেখেন a প্লাস b বের হইছে, a মাইনাস b বের হইছে। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা যদি a এর মান বের করি তাহলে এই 1 আর 2 ইকুয়েশন যোগ করলে এই b কেটে যাবে, a এর মান আসবে। আমাদের যেহেতু দৈর্ঘ্য চাইছে মানে a এর মান চাইছে, তাই 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন যোগ করব। অথবা আমি শর্টকাটে কি বলছিলাম, এরকম a প্লাস b এবং a মাইনাস b এরকম যদি দুইটা রাশি থাকে সেক্ষেত্রে এই প্রথম মানটা বের করতে কিভাবে, এই প্রথম মানটা বের করতে হলে এইটার সাথে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তাই না? তার মানে a ইজ ইকুয়াল টু 26 প্লাস 6 ডিভাইডেড বাই 2। তাহলে 26 আর 6 32, এই 32 কে 2 দিয়ে ভাগ করলে 16, দ্যাট মিন্স এর মান 16। ক্লিয়ার? শোনেন, মূল কনসেপ্টও জানতে হবে, শর্টকাটও শিখতে হবে, শুধু শর্টকাট শিখলে হবে না। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। 136, তাহলে এই যে আমাদের যেগুলো কোশ্চেন বাকি ছিল সেগুলো সলভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা চলে যাব 172 নাম্বার প্রশ্ন। 172 দেখেন 172 নাম্বার প্রশ্ন। আচ্ছা, 172 নাম্বার প্রশ্ন সলভ করার আগে আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নগুলো সলভ করে দিলে ভালো হয়, এগুলোর সাথে এগুলোর মিল আছে। হ্যাঁ, একশো 77 থেকে আগে করি, ওইগুলো করে দিব পরে, এগুলো একই টাইপের তো, এগুলো সলভ করে দিই আগে। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, বুঝছেন? তার মানে একটা বর্গের পরিসীমা এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। ওকে ফাইন। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এবং ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? যেহেতু এখানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ তারপরে এবং কথাটা উল্লেখ আছে, তাই বুঝতে হবে এই ক্ষেত্রফলটা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল এত বর্গমিটার। বলছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত, আগে বুঝতে হবে কি চাইছে। নির্ণয় করতে বলছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, তাহলে এর এক বাহুর দৈর্ঘ্য চাইছে। তাহলে এর এক বাহুর দৈর্ঘ্য আমরা কেমনে বের করব? কোশ্চেনে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তার মানে এই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু যদি x হয়, এই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু যদি x হয়, আচ্ছা x ধরবো নাকি মনে হচ্ছে, এই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুকে আমি m ধরলাম, কারণ x আমরা আবার ওই যে a b কে x ধরি, m ধরলাম। হ্যাঁ, একটা ধরলেই হলো, সমস্যা নেই, ইচ্ছা আপনার। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে 3x। এই যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 768। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 768। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু 768। এখন দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে x ইজ ইকুয়াল টু 768। এই x আর x গুণ করলে হবে x স্কয়ার। এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে, 768 কে 3 দিয়ে ভাগ। দেখেন 3 এর মধ্যে 7, 3 দুগুণী 6 থাকলো 1, 1 এর পরে 6 16, 3 5 15 থাকলো 1, 1 এর পরে 8 18, 3 6 18, তাহলে 256। দ্যাট মিন্স x স্কয়ার ইকুয়াল টু 256। তাহলে x স্কয়ার যদি 256 হয় তাহলে x ইকুয়াল টু রুট 256, আর রুট 256 মানে 16। তার মানে x এর মান 16। এই x এর মান বের করছি। এখন এখানে এই x এর মান এখানে বসাই দিলে বর্গক্ষেত্রের সরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। তাহলে b ইকুয়াল টু কত? b এর মান যেহেতু x, তাহলে b যেহেতু x যেহেতু 16 বের হইছে, তাহলে b ইকুয়াল টু 16, আর a ইকুয়াল টু কি 3x না, a ইকুয়াল টু 3x। তাহলে 3 ইনটু এই x এর মান হচ্ছে 16, তাহলে 3 ইনটু 16 ইজ ইকুয়াল টু 48। তার মানে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেললাম। এখন আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করব। এখন পরিসীমা p ইকুয়াল টু কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য হচ্ছে 48, প্রস্থ হচ্ছে 16। তাহলে 2 ইনটু 48 আর 16 কত? 64। 64 দ্বিগুণী কত? 128। এই 128 কি? এই 128 হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। বুঝছেন কিনা বলেন? এই 128 হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। কোশ্চেনে বলা আছে এই আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তার মানে আমরা এই যে আয়তক্ষেত্রের পরিসীমা বের করছি, এর মাধ্যমেই আমরা এই বর্গক্ষেত্রের পরিসীমা বের করে ফেলছি। কারণ বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে প্রত্যেক বাহু যদি m হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4m, আর এই 4m এর মান 128 কেবল বের করলাম ওই যে পাশে। তাহলে m ইজ ইকুয়াল টু এই 128 কে এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ, 3 4 12,
আর 4 দুগুণে 8, 32। তাহলে m ইজ ইকুয়াল টু 32, অর্থাৎ বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু হচ্ছে 32। খুবই সিম্পল। আপনাকে আগে বলি, কোশ্চেনে যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু চাইছে, এদিকে তাকান, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য চাইছে, তাহলে এই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমি বের করতে গেলে আমি যদি কোনোভাবে বর্গক্ষেত্রের পরিসীমা বের করে ফেলতে পারি, তাহলে যেহেতু পরিসীমা মানে 4 বাহুর যোগফল, তাহলে এই 4 বাহুর যোগফলকে আমি যদি 4 দিয়ে ভাগ করি, মানে বর্গক্ষেত্রের পরিসীমা যদি বের করে ফেলতে পারি, তাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলেই তো বাহুর দৈর্ঘ্য পাবো। তার মানে আমার টার্গেট এখন বর্গক্ষেত্রের পরিসীমা বের করা, কিন্তু বর্গক্ষেত্রের পরিসীমা বের করার সরাসরি ডেটা দেওয়া নাই। কোশ্চেনে একটা হিন্টস দিছে যে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তার মানে আমি কোনোভাবে যদি আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারি, সেই আয়তক্ষেত্রের পরিসীমাকে বর্গক্ষেত্রের পরিসীমা হিসেবে ব্যবহার করতে পারবো। তাই আমি টার্গেট নিচ্ছি যে আয়তক্ষেত্রের পরিসীমা বের করব। কেন? কোশ্চেনে আয়তক্ষেত্রের ইনফরমেশন দেওয়া আছে। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। তার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হবে 3x। তাহলে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল। এখান থেকে আমরা এই যে x এর মান বের করে ফেলছি, সেই x এর মান এখানে এখানে বসায়ে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করছি। দৈর্ঘ্য প্রস্থের সাহায্যে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে গেছি। আয়তক্ষেত্রের পরিসীমা পাইছি মানে ওই বর্গক্ষেত্রের পরিসীমা পাইছি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাকে, আয়তক্ষেত্রের পরিসীমা মানেই তো বর্গক্ষেত্রের পরিসীমা, একে 4 দিয়ে ভাগ করলেই বর্গক্ষেত্রের এক বাহু। সিস্টেম বুঝতে হবে যে আপনি যা করতেছেন সেটা বুঝতেছেন কিনা, স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন কিনা, না হলে কিন্তু অঙ্ক করে লাভ নাই। খালি অঙ্ক করে গেলে কিন্তু হবে না। আপনাকে বলছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, তাহলে আমি যদি কোনোভাবে বর্গক্ষেত্রের পরিসীমা বের করে ফেলতে পারি, তাহলে তো পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলেই তো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য চলে আসবে। তার মানে আমার টার্গেট হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা বের করা। কোশ্চেনে বর্গক্ষেত্রের পরিসীমা বের করার কোনো সিস্টেম দেওয়া নাই। কোশ্চেনে বলে দিচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তার মানে আমি কোনোভাবে যদি আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারি, সেই পরিসীমাকে কিন্তু বর্গক্ষেত্রের পরিসীমা হিসেবে ব্যবহার করতে পারবো। বুঝছেন? হ্যাঁ। নেক্সট 77 এর পরে 178 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আপনারা এটা করেন তো প্লিজ, কাইন্ডলি এটা সলভ করেন তো। আমি একটু পানির বিরতি নিই। এটার উত্তর কত? হ্যাঁ, কেউ বলছে না কেন? এটাও কি 32? না 32 তো অপশনই নেই। আসেন লাইনে কেউ? আচ্ছা, এত সময় লাগার তো কথা না, খুবই সহজ অঙ্ক তো। আমি বোঝাচ্ছি তাই সময় লাগতেছে, কিন্তু আপনার তো সময় লাগবে না, কাটাকাটিতে সমস্যা হচ্ছে। আচ্ছা, টেনশন করেন না, খুব শীঘ্রই আপনাদেরকে ক্যালকুলেশনের ভিডিও দিব 8-10টা। হ্যাঁ, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। ওকে ফাইন। অঙ্কে চাইছে কি? বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি আপনি বের করতে চান, তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। পরিসীমা বের করে, পরিসীমা বা ক্ষেত্রফল কোনো কিছু বের করতে পারলেই হয়ে যাবে। কিন্তু অঙ্কে যেহেতু বলা আছে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তাই আমরা টার্গেট করছি আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করবো। কেন? কারণ কোশ্চেনে আয়তক্ষেত্রের ইনফরমেশন দেওয়া আছে। চাইলেও আপনি বর্গক্ষেত্রের পরিসীমা সরাসরি বের করতে পারবেন না। বলছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তার মানে প্রস্থ b ইকুয়াল টু যদি x হয়, তাহলে দৈর্ঘ্য a ইকুয়াল টু হবে 2x। এবং ক্ষেত্রফল দিয়ে আছে 968। তাহলে ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য মানে 2x, প্রস্থ মানে x। এই যে টাইম সেভ করতে হবে, a ইন্টু b লেখা যাবে না। হ্যাঁ, ইজ ইকুয়াল টু 968 একবারে।
এক্স আর এক্স হয়ে এক্স স্কোয়ার, এই 2 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এদিকে তাকান 968 ডিভাইডেড বাই 2, 4 দুগুণে 8 থাকলে 1, 1 এর পরে 6 16, 8 দুগুণে 16, 4 484, তাহলে এক্স স্কোয়ার 484, তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট 484, রুট 484 মানে 22, তাহলে এক্স এর মান 22, এই এক্স এর মান এখানে বসাই দিলে দৈর্ঘ্যের বস্তুর মান 22 আর দৈর্ঘ্যের মান হবে 2x, মানে 2 ইনটু এক্স এর মান 22 মানে 44, তাহলে প্রস্থ 22 দৈর্ঘ্য 44, এই দৈর্ঘ্য প্রস্থ ব্যবহার করে পরিসীমা বের করে ফেলবো, পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য মানে 44, প্রস্থ মানে 22, তাহলে 2 ইনটু 44 আর 22 66, 66 দুগুণে 132, 132 কি 132 হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, 132 কি 132 হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, বুঝছেন? আয়তক্ষেত্রের পরিসীমা 132, এই আয়তক্ষেত্রের পরিসীমাটাই আবার বর্গক্ষেত্রের পরিসীমা, কারণ বলছে বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তার মানে আয়তক্ষেত্রের পরিসীমাই বর্গক্ষেত্রের পরিসীমা, তা বর্গক্ষেত্রের পরিসীমা মানে তো 4m বা 4a, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি আমি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুকে আমি m ধরতেছি, কেন m ধরতেছি, a কেন ধরতেছি না, বুঝছেন? কারণ a x এইগুলো ধরতেছি না, কারণ a এবং x অলরেডি এই আয়তক্ষেত্রে ব্যবহার করছি, তাহলে এর পরিসীমা 4m ইজ ইকুয়াল টু 132, মানে সোজা কথা বর্গক্ষেত্রের পরিসীমা একে 4 দিয়ে ভাগ করলে আয়তের পরিসীমা চলে আসবে, তাহলে 13 এর মধ্যে 4 যায় 3 বার, 3 4 12 থাকলো 1, 1 এর পরে 2 12, 3 4 12 33, তাহলে উত্তর হচ্ছে 33, ক্লিয়ার? খুবই সিম্পল। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট, যদি কোনো আয়তক্ষেত্রের প্রস্থ 4 মিটার এবং ক্ষেত্রফল 24 মিটার এবং ক্ষেত্রফল 24 মিটার, পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 24 মিটার, আচ্ছা বুঝছি। যদি কোনো আয়তক্ষেত্রের প্রস্থ 4 মিটার, তার মানে একটা আয়তক্ষেত্র তার প্রস্থ দিয়ে আছে 4 মিটার এবং ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে 24 মিটার, পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বলছে আয়তক্ষেত্রের পরিসীমা কত, কি নির্ণয় করতে বলছে আগে সেটা চিন্তা করতে হবে। নির্ণয় করতে বলছে আয়তক্ষেত্রের পরিসীমা। এখন আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যদি বের করতে চান, এটা কি করাইছি আমি? এটা কি করাইছি? প্লিজ কাইন্ডলি একটু বলেন তো এটা করাইছি কিনা। এটা মনে করানো হয়েছে তাই না? এই কোশ্চেনটা মানে হুবহু এই কোশ্চেনটা মানে আমরা আগে করে আসলাম তাই না? কত নাম্বার ওদিকে করে আসলাম যেন? 26 উত্তর আসলো আমার কাছে মনে হচ্ছে, কেন যেন মনে হচ্ছে করালাম, কোথায় যেন 108 নাম্বারে করাইছি। 108 আর 179 একদম হুবহু রিপিট হচ্ছে মনে হচ্ছে। 108 আর 179, তাই তো রিপিট হয়েছে। 108 আর 179 রিপিট হয়েছে। পরবর্তী এডিশনে এগুলো কেটে দিতে হবে। জি 108 এর সাথে রিপিট হয়েছে তাই না? হ্যাঁ, তাহলে এটা বাদ দিচ্ছি, এটা যেহেতু করানো হয়ে গেছে 26 মানে উত্তর তাই না? নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 48 মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3, প্রস্থ দৈর্ঘ্যের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের একটি বাহুর দৈর্ঘ্য কত? 48 মিটার দীর্ঘ, দীর্ঘ মানে দৈর্ঘ্য, দীর্ঘ বলতে দৈর্ঘ্য বোঝায়, বুঝছেন? 48 মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের, তার মানে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, বুঝে নিতে হবে। 48 মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্র মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3, প্রস্থ দৈর্ঘ্যের 1/3, তাহলে প্রস্থ দৈর্ঘ্যের 1/3, তার মানে দৈর্ঘ্যকে 3 দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যাবে, বুঝতে হবে। ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলছে। কি একটা বর্গ, এই বর্গের প্রত্যেক বাহু যদি m হয়, তাহলে আমাদের বের করতে বলছে এর এক বাহুর দৈর্ঘ্য, মানে m এর মান চাইছে। তাহলে m এর মান যদি বের করতে চান, তাহলে আপনি এই বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে পারলেই তো হবে। বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলেই কিন্তু এক বাহুর দৈর্ঘ্য চলে আসবে। তার মানে আমি যদি কোনোভাবে এই বর্গক্ষেত্রের পরিসীমা বের করে ফেলতে পারি, তাহলে উত্তর শেষ, তাকে 4 দিয়ে ভাগ করলে। তো বর্গক্ষেত্রের পরিসীমা সরাসরি বের করার সুযোগ নাই, কারণ অঙ্কে বলছে একটি আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের এক বাহু। তার মানে আমরা যে বর্গের এক বাহু বের করতে চাচ্ছি, সেই বর্গের পরিসীমাটা আবার এই আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তার মানে আমরা এই আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারলেই ওই বর্গের পরিসীমা পেয়ে যাব। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের
প্রস্থ দৈর্ঘ্যের 1/3, তার মানে প্রস্থ বি ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য এ ইকুয়াল টু হবে 3x। এইভাবে যদি না বোঝেন তাহলে এরকম লিখবেন যে দৈর্ঘ্য এ যদি এক্স হয় তাহলে বি হবে দৈর্ঘ্যের 1/3, তার মানে এক্স এর 1/3 মানে এক্স কে 3 দিয়ে ভাগ। আপনি যেভাবে বোঝেন কোনো সমস্যা নেই। এখন কোশ্চেনে বলছে এই যে 48, দৈর্ঘ্যের মান 48 দেওয়া আছে, দৈর্ঘ্যের মান 48, তাহলে a ইজ ইকুয়াল টু 48 একবারে দিই, তাহলে a ইজ ইকুয়াল টু 48, তাহলে b কেমন, এই যে দৈর্ঘ্য 48, তাহলে প্রস্থ কেমন, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 1/3, দৈর্ঘ্যের 1/3, তার মানে দৈর্ঘ্য এই 48 কে 3 দিয়ে ভাগ করলে প্রস্থের মান পাবো একবারে, তাহলে 3 ষোলোতে 48, অর্থাৎ প্রস্থ ইজ ইকুয়াল টু 16। এখন দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, তাহলে এখান থেকে কি আয়তের পরিসীমা পাবো না, তাহলে আয়তের পরিসীমা p ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 48, প্রস্থ হচ্ছে 16, তাহলে 2 ইন্টু 48 আর 16 কত 64, 64 দুগুণী কত 128, তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা 128। আর যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমাটা, এই আয়তক্ষেত্রটা সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গের বাহু চাইছে, তার মানে আমরা 12, 4 দুগুণী 8, তার মানে 32, তাহলে উত্তর হচ্ছে 32। আপনারা কি বুঝছেন? ক্লিয়ার? ওকে, আয়তের পরিসীমাও যা এই অঙ্কে বর্গের পরিসীমাও তাই, কোশ্চেনে বলা আছে যে ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গের এক বাহু, তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা বের করা মানে ওই বর্গের পরিসীমা বের করা, তো বর্গের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে তো বর্গের এক বাহু পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে 4m = 128, এই 4 এর পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে আমাদের বাহুর মান মানে m এর মান চলে আসবে। নেক্সট দেখেন, একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 192 বর্গমিটার, এর দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত? 34তম বিসিএস আসছে এই একটা প্রশ্ন, যা শর্টকাটে করার কোনো সুযোগ নেই, মানে অপশন টেস্ট করার কায়দা নেই। শর্টকাট হয়তো বের করলে করা যাবে, কিন্তু মনে রাখা খুব কঠিন, মানে একটা অঙ্কের জন্য তো একটা শর্টকাট মনে রাখার চেয়ে ওই অঙ্কের উত্তরটা মনে রাখাই ভালো। ঠিক আছে, একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 192, ওকে ফাইন। এর দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মানে প্রথমে যে ক্ষেত্রফল 192 ছিল, এবার যদি দৈর্ঘ্য 4 মিটার কমাই, প্রস্থ যদি 4 মিটার বাড়াই, তাহলেও ক্ষেত্রফল 192 থাকবে। এখন বলছে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল চাইছে। এখন আপনি আমাকে বলেন, আপনাকে বের করতে বলছে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গাকার কক্ষের ক্ষেত্রফল। তাহলে আপনি যদি একটা বর্গাকার কক্ষের ক্ষেত্রফল বের করতে চান, তাহলে তো বর্গের এই বাহুর মান লাগবে, আগে বুঝতে হবে এই বর্গের ক্ষেত্রে বাহুর মান লাগবে। তাহলে এই বাহুর মান যদি বের করতে পারেন, তাহলে এই ক্ষেত্রফলটা পাবেন। আর এই বাহুর মান বের করতে গেলে এর পরিসীমা লাগবে। এর পরিসীমা কেমনে বের করবেন? এর পরিসীমা আবার কেমন? এর পরিসীমা আবার আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষ। তার মানে এর পরিসীমা আবার ওই যে প্রথমে যে আয়তাকার কক্ষের বর্ণনা আছে সেই কক্ষের পরিসীমার সমান। তার মানে আমরা প্রথমে যে আয়তাকার কক্ষের বর্ণনা দেওয়া আছে সেই কক্ষের পরিসীমা বের করব। ওই কক্ষের পরিসীমা মানেই এই বর্গাকার কক্ষের পরিসীমা। তো বর্গাকার কক্ষের পরিসীমা পাইলেই তো সেখান থেকে বাহু পাবো, বাহু থেকে ক্ষেত্রফল পাবো। বুঝছেন? এবার দেখেন, তাহলে আমরা ধরে নিচ্ছি এই যে প্রথমে যে আয়তক্ষেত্র দেওয়া আছে সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এই যে দেখেন, দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ab, এই ab এর মান হচ্ছে 192, এটা বলা আছে। বুঝছেন কিনা বলেন? তাহলে ab ইজ ইকুয়াল টু 192, এই পর্যন্ত ক্লিয়ার? ab ইজ ইকুয়াল টু 192, ওকে। আচ্ছা, এখন কি বলছে যে দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে, তার মানে এই যে দৈর্ঘ্য a ছিল এখান থেকে 4 কমাই দিব, প্রস্থ b ছিল b এর সাথে 4 বাড়াই দিব। তাহলে আপনারা লিখবেন যে দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে পরিবর্তিত দৈর্ঘ্য এবং প্রস্থ হবে, পরিবর্তিত দৈর্ঘ্য হবে a-4 আর পরিবর্তিত প্রস্থ হবে b+4। ক্লিয়ার? তাহলে এটা পরিবর্তিত দৈর্ঘ্য, এটা পরিবর্তিত প্রস্থ, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য আর পরিবর্তিত প্রস্থ গুণ করলে এটা পরিবর্তিত ক্ষেত্রফল, আর এই পরিবর্তিত ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে। মানে আগে যা ছিল এই ক্ষেত্রে ক্ষেত্রফল যা ছিল এই ক্ষেত্রেও তাই থাকবে। এই ক্ষেত্রে ক্ষেত্রফল ছিল ab বা 192, তাহলে ইকুয়াল টু ab বসালেও হবে, 192 বসালেও হবে, কোনো সমস্যা নেই। এই এর সাথে এই b গুণ করলে ab, এই -4 দিয়ে b কে গুণ করলে -4b, এই -4 দিয়ে 4 কে গুণ করলে সরি আগেই করি, এই a দিয়ে b কে গুণ করলে ab, a দিয়ে 4 কে গুণ করলে +4a, -4 দিয়ে b গুণ করলে -4b, -16 ইজ ইকুয়াল টু ab। উভয় পাশ থেকে ab ক্যান্সেল। এই পাশে যদি ab এর পরিবর্তে 192 দেন কোনো সমস্যা নাই, কারণ এই পাশে একটা ab আসবে যার মানে 192, ওই যে এই 192 কেটে যাবে,
তাহলে এই পাশে দেখেন, এই পাশে থাকলো 4a মাইনাস 4b, এই -16 ওই পাশে গেলে +16, কারণ এই পাশে কেটে 0 হয়ে গেছে, কারণ এবি আসলে কাটে নাই, এই এবি কে এই পাশে আনলে -ab হয়েছে, এই +ab -ab কেটে গেছে, আর ওই পাশ থেকে যেহেতু এবি নিয়ে আসছিলাম ওই পাশে 0 হয়ে গেছিল একবারে। হ্যাঁ, এখান থেকে 4 কমন নেন, 4 কমন নিলে a - b = 16, এই 4 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে a - b, এই 16 কে এই 4 দিয়ে ভাগ করলে হবে 4, তাহলে 1 নম্বর ইকুয়েশন। আমি যেহেতু a - b পেয়ে গেছি, শোনেন আমরা বের করব কি, আমরা বের করব আয়তক্ষেত্রের পরিসীমা, কারণ আয়তক্ষেত্রের পরিসীমাটাই এক্ষেত্রে বর্গের পরিসীমা, তাই কি না? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যদি বের করতে চাই তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ a b লাগবে না, এই a আর b মান বের করতে হবে। যেহেতু a - b পাইছি, আমি এখন a + b তৈরি করব, তাহলেই তো a b পেয়ে যাব। তাহলে a + b বের করার সময় কি সূত্র লিখবো? আমরা জানি a + b এর হোল স্কয়ার = a - b এর হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, এই a - b এর মান কত? a - b মান হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান 192, 4 স্কয়ার মানে 16, এই 4 দিয়ে গুণ করেন, 4 দুগুণে 8, 4 9 36, 6 হাতে 3, 4 একে 4 3 7, তাহলে এটা হচ্ছে 784, এটা কি a + b এর হোল স্কয়ার। তাহলে a + b কত হবে? এই স্কয়ার এই পাশে যায় রুট হবে, তাহলে রুট 784 মানে 28 এর রুট হচ্ছে 784, সরি 784 রুট হচ্ছে 28। এই যে দেখেন 1 থেকে 30 পর্যন্ত বর্গ যদি মনে না থাকে তাহলে কত ঝামেলা হতে পারে। তাহলে a + b পেয়ে গেছি, a - b পেয়ে গেছি। তাহলে এরকম যদি a + b এবং a - b পাওয়া যায়, সেক্ষেত্রে ab কেমনে বের করে? আচ্ছা দেখেন, ab বের করার দরকার নাই, কারণ আমাদের সূত্র পরিসীমা মানে কি, পরিসীমা = 2 × a + b। দেখছেন, কারণ a + b মান পুরোটাই তো পেয়ে গেছি, তাহলে আমার ab দরকার কি, কারণ আমি a + b মানই তো পাইছি, তাহলে ab বের না করলে হচ্ছে, বুঝছেন? কারণ a + b পুরোটা পাইছি, তাহলে 2 × a + b মানে হচ্ছে 28, তাহলে 28 2 56, তার মানে পরিসীমা 56। আমার এখান থেকে ab, এই অঙ্কে ab বের করা ম্যান্ডেটরি না, ওকে? তাহলে পরিসীমা 56, তাহলে এই পরিসীমা কার? এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এখন আমাদেরকে যে বর্গাকার কক্ষের ক্ষেত্রফল চাইছে, সেই বর্গাকার কক্ষের ক্ষেত্রফল আবার ওই আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তাই আমরা ওই আয়তক্ষেত্রের পরিসীমা বের করলাম। তো এই আয়তের পরিসীমা মানেই যে বর্গাকার কক্ষের ক্ষেত্রফল চাইছে তার পরিসীমা। তাহলে অতএব লিখবেন, অতএব বর্গাকার কক্ষের পরিসীমা = 56, আর এই পরিসীমা 56 কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই তো ওই বর্গাকার কক্ষের ক্ষেত্রফল পাবো। 4 14 তে 56, তার মানে বর্গাকার কক্ষের ক্ষেত্রফল হচ্ছে, সরি, এক বাহু হচ্ছে 14। এখন বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কি? তাহলে বর্গাকার কক্ষের ক্ষেত্রফল = বাহু স্কয়ার মানে 14 স্কয়ার, আর 14 স্কয়ার কি হয়, কত হয়? 196। তাহলে আমাদের উত্তর হচ্ছে 196। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কটা একটু বড়, কিছু করার নাই, সব অঙ্ক ছোট হবে না, দুই একটা তো একটু ঝামেলাপূর্ণ থাকবেই পরীক্ষার হলে। মাশরুর রহমান ছেলে মানুষ, হ্যাঁ ছেলে মানুষই তো। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 হলে ঘরটির দৈর্ঘ্য কত? আচ্ছা দেখেন, অঙ্কে চাইছে কি ঘরটির দৈর্ঘ্য কত, তো দৈর্ঘ্য চাইছে, দৈর্ঘ্য মানে a চাইছে, দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য মানে a = what, তো বলছে কি ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে প্রস্থ b যদি x হয় তাহলে দৈর্ঘ্য a = এই x এর সাথে 4 যোগ হয়ে। এবার অঙ্কে বলছে ঘরটির পরিসীমা 32, তা ঘরটির পরিসীমা মানে কি, পরিসীমা মানে কি বলেন? পরিসীমা মানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে a + b, এই হলো পরিসীমা, আর এই পরিসীমার মান হচ্ছে 32, তাই = 32। তাহলে 2 × এর মান হচ্ছে x + 4, b এর মান হচ্ছে x = 32। এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে ভিতরে কি হবে, এই x আর x যোগ হয়ে 2x, তার সাথে যোগ আছে 4, এই 2 এই পাশে গুণ ছিল ওই পাশে ভাগ হবে, এই 32 কে 2 দিয়ে ভাগ করলে 16, এই 4 এই পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ হবে, তাহলে এই পাশে থাকবে 2x, 4 ওই পাশে বিয়োগ হলে 16 থেকে 4 বিয়োগ হলে 12, এই 2 গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে x = 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, x এর মান 6। তাহলে x এর মান যেহেতু 6, তাহলে x = 6 মানে প্রস্থ 6, তাহলে x এর মান 6 যদি এখানে বসাই দিই তাহলে 6 + 4 = 10, তার মানে দৈর্ঘ্য = 10, তাহলে দৈর্ঘ্য 10, প্রস্থ 4। তাহলে পরিসীমা কি, অঙ্কে চাইছে কি ঘরটির দৈর্ঘ্য কত, তো প্রস্থ তো চাইনি, দৈর্ঘ্যই চাইছে, তাহলে দৈর্ঘ্য 10, তাহলে উত্তর 10। তাহলে উত্তর হচ্ছে যে বি নাম্বার অপশন, খুবই সিম্পল, বি নাম্বার অপশন। ক্লিয়ার?
ওকে, আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা এখান থেকে নতুন টাইপ, হ্যাঁ নতুন টাইপ আর ধরবো না, নতুন টাইপ ধরবো না আমরা, মানে আগামীকাল ওই যে যেগুলো বাকি রেখে আসলাম 172 বা 73 থেকে ওইগুলো করাবো, আর এরপর এগুলো করাবো আগামীকাল ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারটা মনে হয় ক্লোজড হয়ে যাবে, ঠিক আছে। মানে চতুর্ভুজের এই মানে এইগুলা টাইপের আলোচনা চেঞ্জ হবে, সরি শেষ হয়ে যাবে। আর চতুর্ভুজের প্রথম যে আলোচনা ছিল মনে করে দেখেন, মানে প্রাথমিক আলোচনাগুলো কিন্তু করা হয়নি, খালি চতুর্ভুজগুলো পড়াই গেলাম। তো চতুর্ভুজের থিওরি পরবর্তী ক্লাসগুলোতে চতুর্ভুজের থিওরি পড়াবো, বেসিক যে থিওরিগুলো আছে, কমন যে থিওরিগুলো আছে, আর চতুর্ভুজ রিলেটেড থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো প্রথম দিকে দেওয়া আছে সেগুলো কিন্তু সলভ করানি, সেগুলো করে দিব। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।